জিজ্ঞাসা। অতিনাথ সম্মত হলেন, বললেন, রাত 11টার সময় আমি রাধামাধববাবুর বাড়ি থেকে বেরিয়ে খালের ধারে যাই। ওসব কথা আমার জানা আছে। অতিনাথ প্রথমে আশ্চর্যান্বিত হলেন, পরে কি ভেবে ঈষৎ হাসতে হাসতে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বুঝেছি, সেই দাসী আপনাকে সেই সব কথা বলেছে। আমি সেই কথার উত্তর না দিয়ে বললাম, যে মেয়েটিকে আপনি ছোড়ার আঘাত করে খালে ফেলে দিয়েছিলেন তার মুখেই আমি সকল কথা শুনেছি। আপনি তাকে হত্যা করার চেষ্টা করলেও ঈশ্বরের ইচ্ছায় সে এখনও জীবিত এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। অতিনাথ আমার মুখের দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে রইলেন। তার মুখের ভাব দেখে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে তিনি আমার কথা বিশ্বাস করছেন না। আমি তার মনের ভাব বুঝে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি ওইভাবে তাকিয়ে রইলেন কেন? আমার কথায় বিশ্বাস হচ্ছে না? আমি এখনো বলছি সেই বালিকা মারা পড়েনি, সে জীবিতই আছে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে নেওয়া মরণে মুক্তি গল্প অবলম্বনে নিখুঁত খুন। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প নিখুঁত খুন। বেলা 10টার সময় একটা মামলার সন্ধানে বের হতে যাচ্ছিলাম। এমন সময় খবর পেলাম যে কাশীপুর রোডে একটা ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে এবং তদন্ত করার জন্য আমাকে এখনই কাশীপুরে যেতে হবে। বাধ্য হয়ে যে কাজে যাচ্ছিলাম তা কিছুক্ষণের জন্য স্থগিত রাখলাম এবং একটা ভাড়াটে গাড়ি করে কাশীপুরের দিকে রওনা হলাম। তখন বেলা 10টা বেজেছে। স্কুল কলেজের ছাত্ররা বই নিয়ে দলে দলে গল্প করতে করতে রাজপথ দিয়ে যাচ্ছে। কেরানির দল হাসতে হাসতে, কেউ পায়ে হেঁটে, আবার কেউ ট্রামের সাহায্যে নিজ নিজ অফিসের দিকে ছুটেছেন। ভাড়াটে গাড়ির কোচোয়ান হাঁকাহাঁকি করলেও সেদিকে কেউ ভ্রুক্ষেপ করছে না। আমি একা সেই গাড়িতে বসে কত কি চিন্তা করতে প্রায় 1 ঘন্টা পর কাশীপুরে গিয়ে পৌঁছালাম। অট্টালিকার সামনে উপস্থিত হয়ে দেখলাম বাড়িটা বেশ বড় এবং সুন্দর। প্রবেশ পথে 2 জন দারোয়ান একটা বেঞ্চের ওপর খুব বিমর্ষ হয়ে বসেছিল। একজন কনস্টেবল তাদের কাছে বসে খুব নিচু স্বরে কি যেন কথা বলছিল। আমাকে দেখেই সে দাঁড়িয়ে উঠল, একটা লম্বা সেলাম করল, তারপর আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করল। দারোয়ানদের মধ্যে একজন আমাদের অনুসরণ করল আর অন্যজন বাইরে প্রহরীর কাজে নিযুক্ত হলো। ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে দেখতে পেলাম না। কেবল একজন সরকার আমার কাছে এলো, তবে চেহারা দেখেই বুঝতে পারলাম সেও অত্যন্ত শোকাতুর হয়েছে। জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? বাড়ির বাবুরা কোথায়? সরকার খুব বিমর্ষভাবে উত্তর দিল, আগে আমার নাম হরিদাস। আমি আমি এই বাড়িরই সরকার। বাবুদের মধ্যে মেজবাবু মারা গেছেন। বড় দাদাবাবুকে সন্দেহ করে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। ছোট দাদাবাবু এখনো এসে পৌঁছাননি। এখান থেকে তার বাগানে যাওয়া হয়েছে, তিনি শীঘ্রই এসে পড়বেন। আমি মনে মনে বিরক্ত হলাম। জিজ্ঞাসা করলাম, বাবুদের মধ্যে কি কেউই বাড়িতে নেই? সরকার কিছুক্ষণ চিন্তা করে বলল, ছোট দাদাবাবুর একজন বন্ধু এই বাড়িতে আছে, কিন্তু আজ সকাল থেকে তাকে দেখতে পাচ্ছি না। তো বাড়িতে কতজন লোক? মেজবাবু যিনি মারা গেছেন, তার 2 ভাইপো, বড়জনের নাম সত্যেন্দ্র আর ছোটজনের নাম নগেন্দ্র। এক ভাইপো বউ নাম সূর্যবালা, সত্যেন্দ্রবাবুর স্ত্রী। নগেন্দ্রনাথ এখনো অবিবাহিত। এছাড়া গিন্নিমায়ের দুঃসম্পর্কের এক বোনও আছে। আর সম্প্রতি নগেন্দ্রবাবুর এক বন্ধু কিছুদিন ধরে এখানে বাস করছেন।
নগেন্দ্রবাবুর বন্ধুটির নাম কি? অতীন্নাথ। তার বাড়ি কোথায়? শুনেছি ঢাকায়। এইভাবে কথাবার্তা হচ্ছে এমন সময় স্থানীয় থানার দারোগাবাবু সেখানে এলেন এবং আমায় দেখে হাসতে হাসতে বললেন, যখন হত্যাকারী গ্রেপ্তার হয়েছে তখন আর আপনাকে বিশেষ কোনো কষ্ট করতে হবে না। আমিও হেসে হেসে তাকে সব কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাত প্রায় 2টোর সময় একজন ভৃত্য থানায় গিয়ে সংবাদ দিল রাধামাধব বাবুকে কে খুন করেছে। রাধামাধব বাবু এখানকার একজন সম্মানীয় ব্যক্তি, এখানকার সকলেই তাকে শ্রদ্ধাভক্তি করেন। তাকে খুন করা হয়েছে শুনে আমি তখনই এখানে এসে উপস্থিত হলাম এবং সেই ভৃত্যের সাথে একেবারে বাবুর শোবার ঘরে গেলাম। আর দরজার সামনে পৌঁছানো মাত্রই হঠাৎ সেই ঘরের দরজা খুলে গেল এবং সাথে সাথে সত্যেন্দ্রবাবু রক্তাক্ত ছোড়া হাতে বেরিয়ে এলেন। সত্যেন্দ্রবাবু আমার পরিচিত, তার তৎকালীন বিমর্ষ মুখ, সশঙ্কিত ভাব ও পালানোর চেষ্টা দেখে আমি তাকে দোষী বলে সন্দেহ করলাম এবং তাকে গ্রেপ্তার করে থানায় চালান দিয়ে দিলাম। তারপর ঘরের ভেতরে ঢুকে চারদিক ভালো করে পরীক্ষা করলাম, দরজা বন্ধ করে দিয়ে অফিসে টেলিগ্রাম করলাম। এখন আপনি এসে উপস্থিত হয়েছেন, আমায় যেমন আদেশ করবেন সেই মতো কাজ করব। দারোগাবাবু আমার পরিচিত ছিলেন। আমি তার কথায় তখন কোনো কথা বললাম না। প্রথমেই রাধামাধববাবুর শোবার ঘর পরীক্ষা করবার ইচ্ছে হলো। আমি তখনই নিজের অভিপ্রায় দারোগাবাবুকে জানালাম। তিনিও দ্বিরুক্তি না করে আমায় সেই ঘরে নিয়ে গেলেন। ঘরের মধ্যে ঢুকে দেখলাম ঘরটি বেশ বড়, দৈর্ঘ্যে প্রায় 4 হাত, প্রস্থেও 10 হাতের কম নয়। ঘরে একটি দরজা বটে, কিন্তু 8টি বড় বড় জানলা ছিল। আসবাবপত্রের মধ্যে একটা অত্যন্ত সুন্দর মূল্যবান খাট, তার ওপর দুধের মতো সাদা নরম বিছানা। সেই বিছানার ওপর রাধামাধববাবুর রক্তাক্ত দেহ। ঘরের অন্য পাশে একটা প্রকাণ্ড আলমারি, তার 2 পাশে 2টো ছোট ড্রয়ার। একটা ড্রয়ারের ওপর একটা প্রকাণ্ড আয়না, অন্যটির ওপর একটি বিলেতি ঘড়ি। ঘরের মধ্যে 3-4টি আলোকাধার, পুরো মেঝের ওপর মাদুর পাতা। প্রথমে মৃতদেহ পরীক্ষা করলাম। দেখলাম কোনো ধারালো ছোড়ার আঘাতেই তিনি মৃত্যু মুখে পতিত হয়েছেন। পিঠের এমন জায়গায় আঘাত করা হয়েছে যে সেই এক আঘাতেই তার প্রাণবায়ু দেহ ত্যাগ করেছে। আঘাতের অবস্থা দেখে স্পষ্টই বোঝা গেল যে রাধামাধববাবুর সম্পূর্ণ অজান্তেই হত্যাকারী সেই ঘরের মধ্যে প্রবেশ করেছিল এবং তার পেছন দিক থেকে জোরে এক আঘাত করেছিল। এইসব ব্যাপার উপেক্ষা করে আমি দারোগাবাবুকে জিজ্ঞাসা করলাম, সত্যেন্দ্রনাথ কি নিজেই নিজের দোষ স্বীকার করেছেন? দারোগাবাবু অবজ্ঞার ভঙ্গিতে উত্তর দিলেন, না করলেও তিনি যে হত্যাকারী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বিরক্ত হলাম। পরে দারোগাবাবুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তিনি কি বলেছেন সেই কথা বলুন, আমি আপনার সন্দেহের কথা জিজ্ঞাসা করছি না। দারোগা অপ্রস্তুত হলেন। তিনি বললেন, আগে তিনি তো আপনাকে নির্দোষী বলবেন। তিনি বলছেন হঠাৎ খুন করেছে এই শব্দ শুনে তিনি নিজের ঘর থেকে বেরিয়ে আসেন এবং তখনই চারদিকে খোঁজ করেন, কিন্তু কোথাও কাউকে দেখতে না পেয়ে যেমন পুনরায় নিজের ঘরে প্রবেশ করতে যাচ্ছিলেন, সেই সময় তার মামিমা এসে বললেন যে তার জ্যাঠামশাইকে কোনো লোক হত্যা করে পালিয়ে গেছে। তিনি তখনই তার সাথে পরামর্শ করে থানায় সংবাদ পাঠিয়ে দেন। পরে যখন তিনি তার জ্যাঠামশাইয়ের ঘর থেকে বের হচ্ছিলেন, সেই সময় একটা রক্তাক্ত ছোড়া মেঝের ওপর দেখতে পান। ছোড়াটি তুলে নিয়ে যখন তিনি সেই ঘর থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই সময় আমি এসে উপস্থিত হই। এই বলে দারোগাবাবু ঈষৎ হাসলেন। তারপর আবার বললেন, আমি তো ওই কথা বিশ্বাস করতে পারলাম না। তার মুখের অবস্থা ও সবসময় ভীতুভাব দেখে তাকেই হত্যাকারী বলে স্থির করেছি। বাড়ির আর কাউকে কোনো কথা জিজ্ঞাসা করেছিলেন? দেখুন, বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই। কেবল চাকর বাকরদের কথায় বিশ্বাস করে কোনো কাজ করা যায় না। বাড়ির সরকার হরিদাসের মুখে যা শুনেছি তাতে সত্যেন্দ্রনাথের ওপরই অধিক সন্দেহ হয়।
হরিদাস কি বলেছিল? সত্যেন্দ্রনাথের সাথে রাধা মাধববাবুর সম্প্রতি ভয়াবহ ঝগড়া হয়েছিল। তাতে সত্যেন্দ্রনাথ তার জ্যাঠামশাইকে যৎপরনাস্তি অপমান করেন এবং রাধা মাধববাবু সত্যেন্দ্রনাথকে বাড়ি থেকে বের করে দেন। তা আবার সত্যেন্দ্রনাথ এই বাড়িতে এলেন কিভাবে? রাধা মাধববাবু তাকে দূর করে দিলেও কিছুদিন পর তিনি পুনরায় জ্যাঠামশাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বাড়িতে বাস করার অনুমতি পেয়েছিলেন। নগেন্দ্রনাথের একজন বন্ধুও নাকি এ বাড়িতে বাস করেন। দারোগাবাবু যেন আকাশ থেকে পড়লেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে কি? কে আপনাকে এই সংবাদ দিল? কেন? হরিদাস, বাড়ির সরকার। মনে হয় আপনি কোনো কথা জিজ্ঞাসা করেননি। তা না জানলে কেমন করেই বা জিজ্ঞাসা করতাম। আমিও জানতাম না, তবে বাড়িতে কয়জন লোক জিজ্ঞাসা করায় হরিদাস সব কথাই বলেছিল। দারোগাবাবু ঈষৎ হেসে বললেন, না, যখন বাড়িতে প্রবেশ করা মাত্রই হত্যাকারীকে অস্ত্র সমেত গ্রেপ্তার করতে সক্ষম হলাম, তখন আর কোনো কথা জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। সত্যেন্দ্রনাথ দোষী কিনা যতক্ষণ না তিনি নিজে না বলছেন, ততক্ষণ আপনি তাকে শাস্তি দিতে পারছেন না। দারোগাবাবু আমার কথায় বিরক্ত হলেন। আমার কথা তার পছন্দ হলো না। তিনি অতি মৃদুস্বরে বললেন, তাকে দোষী প্রমাণ করতে খুব বেশি কষ্ট পেতে হবে না। দারোগাকে বিদায় দিয়ে আমি পুনরায় হরিদাসকে ডেকে পাঠালাম। সে আসলে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার ছোট দাদাবাবু কোথায় গিয়েছেন? আগে দেহাটি। কবে কবে গিয়েছেন? কাল সকালে। কোনো বিশেষ কাজে গিয়েছেন কি? হ্যাঁ, মেজবাবুর কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। তা কখন খবর পাঠানো হয়েছে? আজ ভোরে। সত্যেন্দ্রনাথই কি মেজবাবুকে খুন করেছেন? হরিদাস চমকে উঠল। কিছুক্ষণ ভেবে সে বলল, দারোগাবু এরকমই সন্দেহ করে, সেই জন্যেই তাকে গ্রেপ্তার করেছেন। তোমার কি মনে হয়? আমি বড় দাদাবাবুকে বিলক্ষণ চিনি, তার দ্বারা এই কাজ হতে পারে না। তবে তার হাতে ওই রক্তাক্ত ছোড়াটা কোথার থেকে এলো? সে কথা বলতে পারি না, তবে এখানে ছিলেন না তিনি। কখন এলেন তাও বলতে পারি না। তবে তবে আমার মনে হয় কর্তাবাবু খুন হয়েছেন শুনে তিনি তার ঘরে প্রবেশ করেছিলেন। সম্ভবত রক্তাক্ত ছোড়াটা ঘরেই ছিল। তিনি ছোড়াটা হাতে নিয়ে দেখছিলেন। এমন সময় দারোগাবাবু সেখানে উপস্থিত হন। হরিদাসের কথা শুনে আমি কিছুক্ষণ চিন্তা করলাম। তারপর জিজ্ঞাসা করলাম, তিনি কোথায় ছিলেন? আগে বৈদ্যনাথে। নানা প্রকার দুশ্চিন্তায় তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছিল। একাই সেখানে ছিলেন? আগে হ্যাঁ। কতদিন? প্রায় 2 মাস। তবে আজ কি তার আসার কথা ছিল? আগে হ্যাঁ, কিন্তু তিনি যে কখন এসেছেন তা জানতে পারিনি। নিশ্চয়ই অনেক রাতে এসেছিলেন। আমি গত রাত প্রায় 11টা পর্যন্ত জেগেছিলাম। আমি কোনো উত্তর করলাম না। সত্যেন্দ্রনাথ কখন বাড়ি ফিরেছিলেন তা না জানলে কোনো কাজই হবে না দেখে আমি কিছুক্ষণ চিন্তা করলাম। তারপর হরিদাসকে আবার জিজ্ঞাসা করলাম, সত্যেন্দ্রনাথ কোন সময় বাড়ি ফিরেছিলেন এ খবর কি বাড়ির কেউই জানে না? এ বড়ই আশ্চর্যের কথা যে বহুদিন পর বাড়িতে একজন লোক ফিরে এলেন, এ খবর বাড়ির অন্য কেউ রাখলেন না। কেউই কি এ কথা বলতে পারেন না? হরিদাস কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলো। তারপর অতি বিনীতভাবে বলল, তার স্ত্রী জানেন। তিনি নিশ্চয়ই স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। আমি দোটানায় পড়ে গেলাম, কিন্তু হরিদাসবাবুকে বললাম, তাকে জিজ্ঞাসা করে এসো। হরিদাস চলে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এসে বলল, কাল রাত 2টোর সময় দাদাবাবু বাড়িতে ফিরেছেন। আসার প্রায় 1 ঘন্টা পরই তিনি পুনরায় ঘর থেকে বেরোন। আর তাকে ফিরে যেতে হয়নি। নিজের শোবার ঘর থেকে বের হওয়ার কিছু পরেই গ্রেপ্তার হয়েছেন। তিনি কেন বেরিয়েছিলেন? তার স্ত্রী বলেন, খুন হয়েছে, খুন হয়েছে, খুন করলো, এই প্রকার চিৎকার শুনেই তিনি ঘর থেকে বের হয়ে যান। তাহলে সত্যেন্দ্রবাবু এবং তার স্ত্রী সে সময় জেগেই ছিলেন? আগে নিশ্চয়ই ছিলেন। 2 মাস পর দাদাবাবু ঘরে ফিরেছেন। হরিদাসের কথায় আমার তৃপ্তি হলো না। কোন উপায়ে আমি আরও নতুন সংবাদ সংগ্রহ করতে পারবো তাই চিন্তা করতে লাগলাম।
কিছুক্ষণ পর হরিদাসকে জিজ্ঞাসা করলাম, তুমি তো প্রাচীন লোক, এ বাড়িতে কতকাল চাকরি করছো? তা আগে এই বাড়িতে চাকরি করে মাথায় চুল পাকিয়েছি, আরও অনেক, আর কি বলবো। আমি সন্তুষ্ট হলাম। তারপর আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সত্যেন্দ্রবাবুর কি কোনো সন্তানাদি হয়েছে? আগে না, তার স্ত্রীর বয়স 13 বছর মাত্র। 2 বছর হলো দাদাবাবুর বিয়ে হয়েছে। আচ্ছা, সত্যেন্দ্রনাথ কেমন চরিত্রের লোক? অতি সৎ চরিত্র। আজকাল তেমন চরিত্রের লোক প্রায় দেখাই যায় না। আমার বড় ইচ্ছে হলো সত্যেন্দ্রনাথের স্ত্রীর কাছ থেকে আরও অনেক কথা জেনে নিই, কিন্তু কোনো উপায় দেখতে পেলাম না। গৃহস্থের কন্যা, গৃহস্থের বউয়ের সাথে কেমন করে কথা বলবো? কিছুক্ষণ ভেবে হরিদাসকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যেন্দ্রনাথকে ভালোবাসো? তা না হলেই বা তুমি তাকে নির্দোষ বলতে কেন? আমি কেন? দাদাবাবুকে ভালোবাসে না এমন লোক অতি কম। বেশ কথা। তাহলে তাঁর মুক্তি হলে তুমি নিশ্চয়ই আনন্দিত হবে। আগে নিশ্চয়ই। হ্যাঁ, আমিও তাকে নির্দোষ বলেই মনে করছি, কিন্তু প্রমাণ করার কোনো উপায় দেখতে পাচ্ছি না। যখন তিনি ধরা পড়েন তখন তাঁর হাতে রক্তাক্ত ছোরা ছিল। শুনেছি ছোরাটাতে তারই নাম লেখা, সুতরাং ওটা তারই। তার ওপর তার সাথে তার জ্যাঠামশায়ের কলহ। এই সকল কারণে তিনি নিশ্চয়ই দোষী বলে সাব্যস্ত হতে পারেন। তবে আমার মুখের কথায় লোকে তাকে নির্দোষ বলে মনে করবে না। যতক্ষণ না আমি তা প্রমাণ করতে পারছি ততক্ষণ কেউই বিশ্বাস করবে না। আমার কথায় হরিদাস যেন আন্তরিক সন্তুষ্ট হলো। সে সাহসে জিজ্ঞাসা করল, কি 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 করলে আপনি প্রমাণ করতে পারবেন বলুন। আমি 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 আপনাকে সাহায্য করব। আপাতত আমি কয়েকটি কথার উত্তর চাই। সেগুলোর উত্তর কিন্তু তুমি দিতে পারবে না। সত্যেন্দ্রনাথের স্ত্রী দিতে পারবেন, তবে তিনি অন্তঃপুরিকা। আমি কোন লজ্জায় তার সামনে যাওয়ার সাহস করি? আমার কথায় হরিদাস ঈষৎ হাসতে হাসতে বললেন, আপনি তো তার বাবার সমান। বিশেষ করে সরজুকে দেখা মাত্রই তার কাছে লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। আমি সম্মত হলাম। হরিদাস প্রস্থান করল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, সত্যেন্দ্রনাথের স্ত্রী আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়েছে। আপনি যে সত্যেন্দ্রনাথকে নির্দোষ মনে করে তা প্রমাণ করার চেষ্টা করছেন তা শুনে তিনি খুব সন্তুষ্ট হয়েছেন। আপনার কাছে বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। হরিদাসের কথা শুনে আমি তখনই প্রস্তুত হলাম এবং তার পেছন পেছন অন্দরে এসে উপস্থিত হলাম। হরিদাস আমাকে একটা ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরটি বেশ ছোট, বাতাস এবং আলোর জন্য অনেকগুলো জানালা ছিল। ঘরের ভেতরে একটা পালঙ্কের ওপর সুকোমল শয্যা, মেঝেও একটা ঢালা বিছানা। আমি সেখানেই বসতে যাচ্ছিলাম, হরিদাস নিষেধ করল এবং আমায় সেই পালঙ্কের ওপর বসতে অনুরোধ করল। আমি সেই অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। ধীরে ধীরে উঠে পালঙ্কের ওপর গিয়ে বসলাম। হরিদাস আমায় সেখানে রেখে ঘর থেকে বের হয়ে গেল এবং কিছুক্ষণ পর একটি বালিকাকে সঙ্গে করে নিয়ে আমার কাছে এলো। বালিকাটিকে দেখতে অত্যন্ত সুন্দরী। বয়স 13 বছরের বেশি হবে না। বালিকাটি অর্ধ ঘোমটা দেওয়া ছিল। তার চোখ দুটি লাল এবং ফোলা ছিল। তখনও সেই পদ্মের মতো চোখ দুটি থেকে ক্রমাগত অশ্রু ঝরছিল। বালিকা ঘরে প্রবেশ করে আমার সামনে এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হরিদাস ঘরের মধ্যেই ছিল। বালিকা ঘরে প্রবেশ করার পর সে ঘরের দরজা বন্ধ করল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ইনি বড় দাদাবাবুর স্ত্রী। কাল রাত থেকে ক্রমাগত কাঁদছেন। আমরা এত বুঝিয়েছি, ইনি কিছুতেই শান্ত হচ্ছেন না। আপনি দাদাবাবুকে নির্দোষ মনে করছেন শুনে ইনি স্বইচ্ছায় আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। হরিদাসের কথা শুনে আমি বালিকার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, মা, যখন মেজবাবু খুন হন তখন তুমি এবং সত্যেন্দ্রবাবু জেগেছিলে কি?
আমি তোমার বাবার সমান। আমার কাছে কোনো কথা গোপন করো না। আমি জানি তোমার স্বামী নির্দোষ, কিন্তু মা, আমার কথায় জজ সাহেব বিশ্বাস করবেন কেন? যতক্ষণ না প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারছি ততক্ষণ সত্যেন্দ্রনাথকে তো জেলেই থাকতে হবে। তাই মা, তোমার সাহায্য প্রার্থনা করছি। তোমার মুখে সব কথা শুনে তবেই আমি কাজ আরম্ভ করব, কেমন? আমার কথায় বালিকা আরও কাঁদতে লাগলো। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আমি কোনো কথা বললাম না। কিছুক্ষণ নীরবে কাঁদার পর বালিকা অবশেষে নিজের থেকেই শান্ত মূর্তি ধারণ করল এবং আমার পায়ের দিকে তাকিয়ে বলল, কি করলে আপনার সাহায্য করতে পারি বলে দিন, আমি এখনই তা করব। সরকার বাবুর মুখে শুনলাম আপনি তাকে নির্দোষ মনে করেন, তাই আমি কুলবধূ হয়েও লজ্জা শরমের মাথা খেয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। তিনি এ যাত্রা রক্ষা পাবেন তো? যতক্ষণ না প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করছি ততক্ষণ তিনি মুক্তি পাবেন না। তবে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, শীঘ্রই তিনি মুক্ত হবেন। এখন আমার কয়েকটি কথার উত্তর দাও দেখি। কি কথা জিজ্ঞাসা করবেন করুন, আমি যা জানি সমস্তই নিবেদন করছি। আচ্ছা আচ্ছা, তোমার স্বামীর সাথে রাধা মাধব বাবুর কি কলহ হয়েছিল? আগে হ্যাঁ, হয়েছিল। কারণ কিছু জানো মা? বালিকা কিছুক্ষণ কোনো উত্তর করল না। আমার পায়ের দিকে দৃষ্টি রেখে কি যেন চিন্তা করতে লাগলো। আমি পুনরায় ওই প্রশ্ন করলাম। তখন বালিকা যেন অত্যন্ত অস্থির হয়ে বলল, জানি, কারণ অত্যন্ত তুচ্ছ, কিন্তু বড় গোপনীয়। এ বাড়িরও অনেকে তা জানে না। আমি কারোর কাছে সে কথা প্রকাশ করব না। তুমি সাহস করে সব কথা খুলে বলতে পারো। আমার শাশুড়ির দূর সম্পর্কের এক বোন এখানে বাস করেন। তার বয়সও অল্প এবং দেখতেও সুন্দরী। শাশুড়ির মৃত্যুর পর তিনি আমার শ্বশুরকে হস্তগত করেছেন। সব কাজই তিনি কর্তৃত্ব করছেন, যেন তিনি বাড়ির গিন্নি। আমার স্বামী কার্তিকের মতো সুপুরুষ। তাকে দেখে মনে হয় আমার শাশুড়ির বোনের লোভ হয়েছিল। একদিন তিনি গোপনে সাক্ষাৎ করে সেই সব কথা প্রকাশ করেন এবং নিজের অভিসন্ধি ব্যক্ত করেন। আমার স্বামী দেবতার সমান, তিনি নিশ্চয়ই তার কথায় কান দেননি। কাজেই অপর পক্ষে রাগ হলো। মন্দ মেয়ের ফন্দির অভাব নেই। তিনি আমার শ্বশুরের কাছে ঠিক উল্টো কথা বললেন। শ্বশুর মহাশয় তাঁরই বশীভূত। তিনি দোষ গুণ বিচার না করে আমার স্বামীকে দোষী বলে সাব্যস্ত করলেন এবং তাকে ডেকে যৎপরনাস্তি তিরস্কার করলেন। তিনি নিজের দোষ অস্বীকার করলেন, কিন্তু সেই মন্দ মেয়ের নামে কোনো দোষারোপ করার সাহস করলেন না। দুই এক কথায় মহা কলহ হলো। শ্বশুর মহাশয় আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দিলেন। তিনিও রাগের মাথায় তখনই চলে গেলেন। সেই মেয়েটি কি এখনো এখানে আছেন? আগে হ্যাঁ, আছে বই কি। তিনি তো এখন সর্বে সর্বা। তোমার স্বামীর সাথে তোমার শ্বশুর মশাইয়ের বিবাদ মিটে গিয়েছিল কি? তিনি কি এর আগে বাড়িতে এসেছিলেন, নাকি কাল রাতে প্রথম এসেছেন? আগে আগে আর একবার এখানে এসেছিলেন, কিন্তু কিছুদিন থেকে নানা প্রকার দুশ্চিন্তায় তার শরীর ভেঙে পড়ে। সেজন্যই তিনি বৈদ্যনাথে গিয়েছিলেন। কাল কি হঠাৎ এসেছেন? আগে না, তিনি যে কাল রাতে আসবেন এ কথা তো চিঠিতে লিখেছিলেন। তবে তার যে সময় আসার কথা ছিল সে সময় তিনি আসতে পারেননি। প্রায় 2 ঘন্টা দেরি হয়েছিল। কেন? পথে কোনো বন্ধুর সাথে দেখা হওয়ায় তিনি তার বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন। কত রাতে এসেছিলেন? রাত 2টোর পর। আচ্ছা, তা তখন বাড়ির আর কোনো লোক জানতো না? মনে হয় না। আমার অনুরোধে দারোয়ানেরা দরজা বন্ধ করেনি। তবে তিনি যখন এলেন তখন তারাও ঘুমিয়ে পড়েছিল। তখন তোমার শ্বশুর মহাশয় কোথায় ছিলেন? যে ঘরে এখন তিনি আছেন সে ঘরেই শুয়েছিলেন। তার ঘরে
সমস্ত রাত আলো থাকে এবং তিনি কখনো দরজা বন্ধ করে ঘুমাতে পারেন না। তা তোমরা কত রাত পর্যন্ত জেগেছিলে? সমস্ত রাত। এই বলে বালিকা আবার কাঁদতে লাগলো। আমি পুনরায় তাকে মিষ্টি কথায় শান্ত করলাম এবং জিজ্ঞাসা করলাম, আচ্ছা, মেজবাবু যখন খুন হন তোমরা কি জানতে পেরেছিলে? আমরা গল্প করছিলাম, এমন সময় খুন করলো এই শব্দ আমাদের কানে এলো। আমি তো ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে লুকিয়ে থাকলাম। তিনি তখনই ঘর থেকে বের হলেন এবং একে একে সকল ঘরের দরজার কাছে গিয়ে পরীক্ষা করতে লাগলেন। অবশেষে যখন শ্বশুর মহাশয়ের ঘরের সামনে এলেন, তখনই বুঝতে পারলেন যে তারই সর্বনাশ হয়েছে। তারপর বাড়ির সকলেই জানতে পারল তিনি তখনও সে ঘরের ভিতরে ছিলেন। সুতরাং তার আগমনের কথা কেউ জানতে পারেনি। অগত্যা সকলে পরামর্শ করে থানায় খবর দিল। দারোগা বাবু সাথে সাথে এসে উপস্থিত হলেন। ঠিক সেই সময় আমার স্বামী সেই ঘর থেকে বের হচ্ছিলেন। কাজাই হত্যাকারী বলে গ্রেপ্তার হলেন। শুনেছি তার হাতে একটা রক্তাক্ত ছোরা ছিল। দারোগা বাবুর সন্দেহ যে তিনি আমার শ্বশুর মহাশয়কে হত্যা করেছেন। ছোড়াটা কার জানা আছে? শুনেছি ওটাতে আমার স্বামীর নাম লেখা ছিল। ওটা তারই ছোড়া। তা বাড়িতে কি আর কোনো পুরুষ মানুষ ছিল না? কে থাকবে? আমার দেবর কালী দিহাটি গিয়েছেন, তবে তার এক বন্ধু এ বাড়িতে ছিলেন। কই, তাকে তো আজ সকাল থেকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই তো, তিনি কোথায় গেলেন? তার কেউ খোঁজ নিচ্ছে না কেন? বালিকার শেষ কথা শুনে আমার মনে এক নতুন আশার সঞ্চার হলো। আমি হরিদাসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তার কথা কিছু জানো হরিদাস? হরিদাস মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে মেজবাবুর খুনের কথা আর বড় দাদাবাবুর গ্রেপ্তারের কথায় আমরা এত দুঃখিত ও ব্যস্ত হয়ে পড়েছি যে তার কথা আমাদের কারোর মনেই আসেনি। তবে তার সন্ধান না নিয়ে কোনো কাজে হস্তক্ষেপ করা উচিত নয়। তবে তবে একবার তার ঘরটা দেখে আসি। আমি আর নিশ্চিন্ত থাকতে পারলাম না। বললাম, চলো, আমিও তোমার সাথে যাই। এতক্ষণ নিশ্চিন্ত থাকা ভালো হয়নি। যদি তিনি সত্যিই দোষী হন তাহলে এতক্ষণে অনেক দূরে পালিয়ে গিয়েছেন। আমার কথায় হরিদাস তখনই উঠে দাঁড়ালো এবং ঘরের দরজা খুলে আমার আগে আগে যেতে লাগলো। আমিও বালিকাকে বারবার সান্ত্বনা দিয়ে তাকে অনুসরণ করলাম। যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম, কতদিন তিনি এই বাড়িতে বাস করছেন? প্রায় 3 মাস হলো। তা লোক কেমন? ভালো বলেই তো মনে হয়। মেজবাবুর সাথে সম্পর্ক কেমন ছিল? বেশ ভালো, উভয়েই প্রায় বসে গল্প করতেন। এই রকম কথা বলতে বলতে হরিদাস সেই ঘরের দরজার সামনে এসে উপস্থিত হলো। তখনও দরজা বন্ধ দেখে হরিদাস দরজায় করাঘাত করল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। হরিদাস আশ্চর্যান্বিত হল। কোনো কথা না বলে সে আমার মুখের দিকে তাকালো। আমি তার মনের উদ্দেশ্য বুঝতে পেরে দরজায় আরও কয়েকবার জোরে আঘাত করলাম। ভয়াবহ শব্দে চারিদিক প্রতিধ্বনিত হলো। বাড়ির লোকজন যে যেখানে ছিল সকলেই জমায়েত হলো, কিন্তু দরজা খুলল না। আমি তখন হরিদাসকে জিজ্ঞাসা করলাম, এ ঘরে প্রবেশ করার আর কোনো পথ আছে হরিদাস? আগে না, ঘরে একটাই মাত্র দরজা, কিন্তু অনেকগুলো জানলা আছে। তা বাইরে থেকে সে জানালাগুলো দেখা যায়? আগে হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সেগুলো বন্ধ। খোলা থাকলে নজরে পড়তো। তবে দেখছি ঘরের দরজা ভাঙা ছাড়া আর উপায় নেই। এই বলে দরজায় সজোরে 3-4 বার পদাঘাত করলাম। দরজা ভেঙে গেল। আগে আমি ভেতরে প্রবেশ করলাম। দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে। ঘরের ভেতরে জনপ্রাণী নেই,
প্রথমে ঘরের বিছানা দেখলাম। একটা তক্তাপোষের ওপর বেশ নরম এক শয্যা ছিল, কিন্তু তার অবস্থা দেখে স্পষ্টই বুঝতে পারলাম যে গত রাতে সেখানে কেউ শয়নি। ঘরের আসবাবপত্রের মধ্যেও একটা আলনা, একটা আলমারি এবং একটা প্রকাণ্ড সিন্দুক ছিল, কিন্তু ছোটোখাটো বাক্স একটিও দেখতে পেলাম না। আমার কেমন সন্দেহ হলো। আমি জিজ্ঞাসা করলাম, হরিদাস, ঘরের ভেতর যে সকল জিনিস দেখছি তা তো তোমাদের বলেই মনে হচ্ছে। অতিনাথের কি কোনো জিনিস ছিল না? তিনি যে 2-3 মাস এখানে বাস করছিলেন। আগে না, তার একটি ছোট ক্যাশ বাক্স ছিল, কই সেটিকে তো দেখতে পাচ্ছি না। আর আর বিছানার চাদরই বা কোথায় গেল? এই বিছানার উপর দুটো ভালো চাদর ছিল। আমি আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলাম, বলো কি? তবে তিনি সরে পড়েছেন, একবার জানলাগুলো ভালো করে দেখো তো। এই বলে আমি নিজেই একে একে সব জানলাগুলো দেখতে লাগলাম, এবং কিছুক্ষণ পরেই একটা জানলার গড়াদের সাথে দুটো চাদর বাঁধা রয়েছে দেখতে পেলাম। হরিদাসও তখনই আমার কাছে এলো এবং চাদরগুলো জানলা থেকে টেনে তুলল। দেখলাম দুটো চাদর এক করে প্রায় 18-19 হাত লম্বা করা হয়েছে। সেটিরই একদিক জানলায় বেঁধে অন্য অংশ বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরে সেটিরই সাহায্যে ঘর থেকে বেরিয়ে পথে পড়েছিলেন এবং তখনই পালিয়ে যান। ব্যাপার দেখে হরিদাস স্তম্ভিত হলো এবং শশব্যস্ত হয়ে বলল, তবে তো অতিনাতি মেজবাবুকে খুন করেছেন। কেমন করে জানলে যে তিনিই হত্যা করেছেন? তার কাজ দেখে মনে হচ্ছে, যদি তার দোষ না থাকতো তবে কেন পালিয়ে গেলেন? যাওয়ার সময় নিশ্চয়ই তিনি ক্যাশ বাক্সটি নিয়ে গিয়েছেন, নইলে সেই বাক্স কোথায় যাবে? এই কথা বলার সঙ্গে সঙ্গেই একজন দাসী এসে হরিদাসকে বলল, ছোট দাদাবাবু এসেছেন, সে হরিদাসকেই খুঁজছে। হরিদাস দাসীকে বিদায় দিয়ে আমার মুখের দিকে তাকালো। আমি তার মনের অভিপ্রায় বুঝতে পেরে বললাম, চলো, আমিও তোমার সাথে যাচ্ছি, তার সাথে আমার সাক্ষাৎ করা দরকার। এখন তিনিই এই বাড়ির কর্তা, এখানে আমার আর বিশেষ প্রয়োজন নেই। তোমার ছোট দাদাবাবুর বন্ধুটি খুব ভালো লোক নন। যে প্রকারে যে সময় তিনি পালিয়েছেন তাতে অনেকেই তাকে সন্দেহ করবে। আমি আশ্চর্য হলাম যে স্থানীয় দারোগার এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার কথায় হরিদাস তখনই জানলাটি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলো। আমি তার পেছন পেছন যেতে লাগলাম। নগেন্দ্রনাথ নিজের ঘরেই বসেছিলেন। হরিদাস আমাকে সঙ্গে নিয়ে সেই ঘরে প্রবেশ করল। নগেন্দ্রনাথকে দেখতে মন্দ নয়, তার বয়স প্রায় 35 বছর। তাকে দেখতে রোগা, মনে হয় অতিরিক্ত নেশা এবং রাত জেগে চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে। চোখের নিচে যে কালচে দাগ ছিল তাও আগের কারণেই হয়েছিল। আমরা যখন ঘরে প্রবেশ করলাম তখন তিনি খাচ্ছিলেন, তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। আমাকে দেখে তিনি যেন চমকে উঠলেন, তার মুখ হঠাৎ যেন আরো মলিন হয়ে গেল। তিনি আমার মুখের দিকে বেশিক্ষণ তাকাতে পারলেন না। তাকে আন্তরিক শোকাতুর দেখে এবং বালকের মতো কাঁদতে দেখে আমি মিষ্টি কথায় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে আমার কথায় তিনি যেন আরও শোকে গেলেন। তার চোখের জল আগের চেয়ে দ্বিগুণ বেগে ঝরতে লাগলো। তাকে কিছুটা শান্ত দেখে আমি বললাম, নগেন্দ্রবাবু, বৃথা কাঁদলে কি হবে? যখন বিপদ উপস্থিত হয়েছে তখন তা থেকে নিষ্কৃতি লাভের উপায় আপনাকে দেখতে হবে। আপনি শোকে অস্থির হয়ে বেরোলে তাতে কিছুই হবে না। এ বিষয়ে আমি আপনার সাহায্য প্রার্থনা করি। যদিও আপনাদের দাদা হত্যাকারী বলে গ্রেপ্তার হয়েছেন এবং স্থানীয় পুলিশ তাকেই দোষী বলে সাব্যস্ত করেছে, তবুও আরও কিছু প্রমাণের প্রয়োজন। যতক্ষণ সেই প্রমাণগুলো সংগ্রহ করা না হচ্ছে ততক্ষণ তাকে প্রকৃত প্রস্তাবে দোষী বলে স্থির করা যেতে পারে না। আমার কথায় নগেন্দ্রনাথ যেন শিউরে উঠলেন। পরে আমার দিকে তাকিয়ে বললেন, তবে কি আপনি দাদার বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহ করেছেন? আর সেই বিষয়ে কি আমার সাহায্য প্রার্থনা করছেন? যদি তাই হয় তবে আমার আশা ত্যাগ করুন। আমি কোন প্রাণে দাদার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে দেব? হ্যাঁ, বলুন। নগেন্দ্রনাথের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আগে না,
আমি সে কথা বলিনি। আপনার দাদাকে অন্য লোকে দোষী বলতে পারে, কিন্তু আমি সেরকম মনে করি না। তিনি সম্পূর্ণ নির্দোষ। নগেন্দ্রনাথ আশ্চর্যান্বিত হলেন। কিছুক্ষণ কোনো কথাই বললেন না। পরে অতি মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, তবে আপনি কাকে সন্দেহ করছেন? আপাতত যা বুঝছি তাতে আপনার বন্ধুর ওপরই আমার সন্দেহ হচ্ছে। নগেন্দ্রনাথ স্তম্ভিত হলেন। পরে জিজ্ঞাসা করলেন, বলেন কি? তিনি কোথায়? আমি তো ফিরে আসা অবধি তাকে দেখতে পাইনি। আপনি কেন? আজ সকাল থেকে কেউই তাকে দেখতে পায়নি। তিনি কোথায় গিয়েছেন বলতে পারেন? হয়তো এখনো ঘুমাচ্ছেন। হতে পারে গত রাতে অনেকক্ষণ জেগেছিলেন, সেই কারণেই ঘর থেকে বের হননি। আগে না, ঘরে জানলা দিয়ে তিনি গত রাতেই পালিয়েছেন। দুখানা বিছানার চাদর একত্রে বেঁধে তার এক পাশ জানলার সাথে বেঁধেছিলেন। পরে সেই চাদরের সাহায্যেই ঘর থেকে পথে নেমে পালিয়েছেন। নগেন্দ্রনাথ কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলেন। পরে যেন আপন মনেই বললেন, কি ভয়াবহ! আজকাল লোককে বিশ্বাস করে কোনো কাজ করা বড়ই কঠিন দেখছি। এখন কোন উপায়ে তাকে গ্রেপ্তার করা যায়? এদিকে তো বিনা অপরাধে দাদাকে জেলে যেতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো আপনার সাহায্য চাইছি। তিনি যখন রাত 2টোর পর পালিয়েছেন তখন অনেক দূরে গিয়ে পড়েছেন। কোথায় গেলে তাকে সহজে গ্রেপ্তার করা যেতে পারে সেটাই আপনাকে বলতে হবে। কেমন করে বলবো? কেন? তিনি যখন আপনার বন্ধু, তখন তিনি কোথায় যাতায়াত করেন তাও আপনার জানার কথা। আমায় সেই স্থান নির্দেশ করুন, আমি এখনই তার খোঁজ নিচ্ছি। নগেন্দ্র অপ্রস্তুত হলেন। অতি ধীরে ধীরে বিনীতভাবে বললেন, বন্ধু হলেও আমি তার অন্যান্য খবর রাখি না। আমি আশ্চর্য হলাম। কিছুক্ষণ পর বললাম, এ তো বড় আশ্চর্যের কথা। অতিনাথ তাহলে আপনার কীরকম বন্ধু? মানে কেমন করে তার সাথে প্রথম আলাপ হলো আপনার? অত্যন্ত আশ্চর্যের সঙ্গেই তার সাথে আমার আলাপ হয়েছিল। আমি এক লাইব্রেরির সদস্য। প্রতি শনি ও রবিবার সেখানে সভা ও বক্তৃতা হয়ে থাকে। সদস্য ছাড়া আরও অনেক লোক সেখানে উপস্থিত হন। প্রায় 1 বছর আগে একদিন আমি লাইব্রেরির পাঠাগারে বসে আছি, এমন সময় অতিনাথ সেখানে উপস্থিত হন এবং 2-1 কথায় আমার সঙ্গে আলাপ করেন। অতিনাথ একজন অতি কৃতী ও শিক্ষিত লোক। অনেক তার পড়াশোনা আছে। গল্প করে লোকের মন ভোলাতে সিদ্ধহস্ত। বিশেষ করে বহু স্থানে ভ্রমণ করে অনেক নতুন বিষয় তার জানা আছে। এইভাবে কথায় কথায় তার সাথে আলাপ হলো। তার বাড়ি শুনেছি ঢাকায়। তিনি কি তখন কলকাতায় থাকতেন? আগে হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তিনি কোথায় থাকতেন তাও একদিনও জিজ্ঞেস করিনি। হ্যাঁ, তার দেশের ঠিকানাও জানা নেই, তাই না? আগে না। তবে কি আপনার বন্ধুর বিষয়ে আপনি আর কিছুই জানেন না? আগে না। না। তবে আর আপনার দ্বারা কোনো কাজই হবে না দেখছি। লাশ বাড়ি থেকে বার করে আমায় ওই কাজেই হাত দিতে হবে। যখন আপনার বন্ধু গত রাতে গোপনে পালিয়েছেন তখন তার উপরই আমার অধিক সন্দেহ হচ্ছে। আমার কথায় নগেন্দ্রনাথ দাঁড়িয়ে উঠলেন এবং আমার সাথে ঘরের বাইরে চলে এলেন। আমি তখন পুনরায় মেজবাবুর ঘরে প্রবেশ করলাম এবং দ্রুত তাঁর মৃতদেহ হাসপাতালে পাঠিয়ে দিলাম। এইসব কাজ শেষ করে আমি বাড়ি থেকে বের হচ্ছি, এমন সময় একজন দাসী এসে হরিদাসকে বলল, মেজদিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে নাকি অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে। দাসীর কথা শুনে হরিদাস আশ্চর্যান্বিত হলো। কিছুক্ষণ কোনো উত্তর করতে পারল না। পরে বলল, সত্যি তো, আমি তো তাকে আজ সকাল থেকে দেখতে পাইনি। সেই মেয়ে মানুষটি গেল কোথায়? দাসী কোনো উত্তর করল না। তখন হরিদাস স্বয়ং বাড়ির ভেতর প্রবেশ করল এবং আমাকেও যেতে অনুরোধ করল। আমি তার পেছনে পেছনে পুনরায় অন্দরে গিয়ে উপস্থিত হলাম। অন্দরে গিয়েই একজন যুবতীকে দেখতে পেলাম। তিনি হরিদাসকে কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু আমাকে দেখেই পালিয়ে গেলেন। যুবতী বিধবা। তার বয়স প্রায় 22 বছর। দেখতে অত্যন্ত সুন্দরী। তার চোখ দেখে মনে হলো এতক্ষণ তিনি কাঁদছিলেন। তাকে দেখেই বুঝলাম তিনি মেজবাবুর দূর সম্পর্কের শ্যালিকা এবং মেজবাবুর স্ত্রীর মৃত্যুর পর থেকেই মেজবাবু এরই সম্পূর্ণ বশীভূত হয়ে পড়েছিলেন। আমার অনুমান যথার্থ কিনা জানবার জন্য তিনি প্রস্থান করলে
আমি হরিদাসকে জিজ্ঞাসা করলাম, হরিদাস, এই মেয়েটিকে, এই হত্যাকাণ্ড সম্বন্ধে ইনি কিছু জানেন কি? ইনি স্বর্গত মা ঠাকুরানীর দুঃসম্পর্কের বোন। সম্প্রতি ইনি গিন্নি মায়ের কাজ করছিলেন। মা মারা যাওয়ার পর থেকে মেজবাবু এরই বশীভূত হয়েছিলেন। তিনি কি বলার জন্য তোমার কাছে এসেছিলেন জানো? আগে না, বলেন তো জিজ্ঞাসা করে আসি। কিন্তু বলতে কি, উনি আমাদের কারোর উপর সন্তুষ্ট নন। আমি সম্মত হলাম। হরিদাস চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, তিনি মঙ্গলার কথাই জিজ্ঞাসা করছিলেন। মেয়েটিকে বাড়ির কেউই আজ সকাল থেকে দেখতে পাচ্ছে না। আমি কোনো উত্তর করলাম না। ভাবলাম হয়তো সে অতিনাথ বাবুর সাথে পালিয়ে গেছে, হয়তো দুজনে পরামর্শ করেই ওই কাজ সম্পন্ন করেছে। কিন্তু অতিনাথ বাবুর স্বার্থ কী? আর কোন উদ্দেশ্য সিদ্ধ করার জন্যেই বা তিনি রাধামাধব বাবুকে হত্যা করলেন? তার মৃত্যুতে তিনি নিশ্চয়ই কোনো অংশে লাভবান হতেন না। এরকম নানা প্রকার চিন্তা করে বললাম, তোমাদের মঙ্গলা অতিনাথের সাথেই পালিয়ে গেছে। মেয়েটির চরিত্র কেমন? মঙ্গলা সচরিত্রা, সে বড় মুখরা। মাঝে মাঝে অবাধ্য হয় বটে, কিন্তু তার চরিত্র ভালো। সে কখনো কোনো পুরুষের দিকে তাকিয়ে থাকে না। কথা বলার সময় ঘাড় নিচু করে কথা বলে। অতিনাথ বাবুর সাথেও সে কখনো পালাবে না। আমি আশ্চর্যান্বিত হলাম। তারপর বললাম, তবে সে না বলে কোথায় গেল? মানে পাপ না থাকলে সে বাড়ি থেকে চলে যাবে কেন? যাই হোক, এখন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করো তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানেন কিনা। হরিদাস চলে গেল এবং কিছুক্ষণ পরে সেই যুবতীকে সাথে নিয়ে পুনরায় আমার কাছে এলো। এবার তিনি ঘোমটা দিয়ে এবং সর্বাঙ্গ আবৃত্ত করেই এসেছিলেন। হরিদাস আমার সামনে তাকে জিজ্ঞাসা করলে তিনি কোমল কণ্ঠে বিনীতভাবে উত্তর করলেন, মেজবাবুর মৃত্যু সম্বন্ধে তিনি কিছুই বলতে পারবেন না। মেজবাবু ছিলেন বলেই এ বাড়িতে তার অন্ন জুটত। তার মৃত্যুতে সেই অন্ন এখন তার উঠল। এই বলতে বলতে তাঁর কণ্ঠস্বর রোধ হলো। তিনি আর বলতে পারলেন না। আমিও তার কথায় বিচলিত হলাম এবং আর কোনো কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করলাম না। হরিদাসকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলাম। বাড়ির সদর দরজায় এসে আমি হরিদাসকে জিজ্ঞাসা করলাম, মঙ্গলা কতদিন এখানে চাকরি করছে? প্রায় 10 বছর। মঙ্গলা বাল্য বিধবা। বিধবা হওয়ার 1 মাস পরেই সে এখানে চাকরি করতে আসে। এখানে তার আত্মীয় কেউ নেই? আত্মীয়র মধ্যে তার মা ছিল, সে মারা গেছে। বাবা আগেই মারা গিয়েছে। ভাই বোন নেই। শ্বশুরবাড়ির কে আছে না আছে জানি না। সে এ দেশের মেয়ে নয়। ও, তার মানে এখানে তার খুব চেনা পরিচিত কেউ নেই, কিংবা দুঃসম্পর্কের আত্মীয় কি কেউ আছে? একজন বুড়ি আছে বটে। মঙ্গলা তাকে মাসি বলে ডাকে। খালের ধারে তার একটা খোলার ঘর আছে। সে একাই সেখানে বাস করে। ভরণ পোষণ কোথা থেকে হয়? ভিক্ষা করে। মঙ্গলাও মনে হয় কিছু কিছু দেয়। মাগির নাম কি বলতে পারো? হরিদাস কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। সে যেন আমার কথা ভালো বুঝতে পারেনি। আমি পুনরায় ওই কথা জিজ্ঞাসা করলে সে বলল, নাম কি জানি না। লোকে তাকে কামিনীর মা সরদারণী বলেই ডাকে। নাম শুনে আমি হাসি সংবরণ করতে পারলাম না। কিছুক্ষণ আরও 2-1টা কথার পর আমি হরিদাসের কাছ থেকে বিদায় নিলাম। যখন বাড়ি থেকে বেরোলাম তখন বেলা প্রায় 1টা। ভাবলাম যদি কামিনীর মা সত্যি সত্যি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে তবে তাঁর সাথে দেখা করার এটাই উপযুক্ত সময়। বেলা 1টার সময় সে নিশ্চয়ই নিজের কুঁড়ে ঘরে এসে খাওয়া দাওয়ার জোগাড় করছে। এই মনে করে আমি তারই সন্ধানে চললাম। রাধামাধববাবুর বাড়ি থেকে খালের ধার প্রায় 1.5 মাইল পথ। আমি পায়ে হেঁটেই ওই পথ অতিক্রম করে অনেক কষ্টে কামিনীর মার সন্ধান পেলাম। তার বিষয়ে যেমন শুনেছিলাম ঠিক তেমনটি নয়। সে এখন বৃদ্ধা হয়েছে, আর ভিক্ষা করে না।
আগে সর্দারনি ছিল, অনেক লাভ করেছে, ভিক্ষা করে অনেক টাকাও জমিয়েছে। তার কিছু অংশ দিয়ে এখন জীবিকা নির্বাহ করছে, আর মঙ্গলাও তাকে কিছু কিছু দিয়ে থাকে। এইসব খবর আমি তাঁরই এক প্রতিবেশীর মুখে শুনেছিলাম। কুঁড়ে ঘরে প্রবেশ করে দেখলাম একটা সুন্দরী যুবতী বৃদ্ধার সেই মলিন বিছানায় শুয়ে আছে। মুখ ছাড়া তার সর্বাঙ্গ একটা কম্বলে ঢাকা। মুখের অবস্থা দেখে মনে হলো যুবতী অচেতন। ঘরের ভেতরে একপাশে একটি তক্তপোষ, তার ওপরের মলিন শয্যায় সেই যুবতী। বিছানার পাশে যুবতীর মাথার কাছে কামিনীর মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং এক মনে কি যেন বিড়বিড় করছিল। এমন সময় আমি সেখানে উপস্থিত হলাম। আমাকে দেখে এসে যেন চমকে উঠল। আমি কিন্তু বিষম দোটানায় পড়ে গেলাম। যে যুবতী সেই শয্যায় শুয়ে আছে সে মঙ্গলা কিনা তা বুঝতে পারলাম না। একবার মনে হলো হয়তো মঙ্গলার হঠাৎ কোনো অসুখ হয়েছে, তাই সে এখানে এসেছে। কিন্তু আবার ভাবলাম, যেখানে বিধবা হয়ে অবধি চাকরি করছে, প্রায় 10 বছর বাস করছে, সেই জায়গা তো নিজের বাড়ির মতোই হয়ে গিয়েছে। অসুস্থ হলে সে মনিবের বাড়ি আগে যেত। এইরকম চিন্তা করছি এমন সময় বৃদ্ধা আমাকে কর্কশ স্বরে জিজ্ঞাসা করল, কি চাও গা? এখানে কেন? গরিব বলে কি মান ইজ্জত নেই? মঙ্গলা যে রাত থেকে মনিব বাড়িতে যায়নি তার কি? সে কোথায়? বৃদ্ধা যেন আশ্চর্যান্বিত হলো। কিছুক্ষণ পরে বলে উঠল, সে কি, কোথায় গেল? আমি বৃদ্ধার কথায় বুঝলাম সে মঙ্গলার খবর জানে। কর্কশ স্বরে জিজ্ঞাসা করলাম, মঙ্গলার কোনো খবর জানো? বুড়ি আমার ধমকে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি কেমন করে জানবো সে কোথায় গেল? বরং সে আমাকেই বিপদে ফেলে দিয়ে গিয়েছে। আমি যে কোথা থেকে এই মেয়ের ওষুধ ও পত্র জোগাড় করব তা বলতে পারি না। সেই তো আমায় এই আপদ জুটিয়ে দিয়ে গেল। আমি আশ্চর্যান্বিত হয়ে মুখের দিকে তাকালাম। বৃদ্ধা কি ভাবল তা বলতে পারি না, কিন্তু হাত জোড় করে বলল, কাল রাত প্রায় 1টার সময় মঙ্গলা এই যুবতীকে অচেতন অবস্থায় এখানে নিয়ে আসে। অনেক সেবা শুশ্রূষার পর আজ ভোরে এর জ্ঞান ফিরেছিল। এখন মেয়েটি গভীর ঘুমে ঘুমাচ্ছে। বৃদ্ধার মুখে এক নতুন কথা শুনে আমার কৌতূহল বেড়ে গেল। আমি সাহসে জিজ্ঞাসা করলাম, এই যুবতীকে? জানি না, আমার সম্পূর্ণ অপরিচিত। মঙ্গলা গতরাতে একে কোথার থেকে এখানে এনেছে? তার মুখে শুনলাম খালের ধার থেকে একজন দস্যু যুবতীকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিল। অনেক কষ্টে রক্ষা পেয়েছে। কে রক্ষা করলো? মঙ্গলা। তা মেয়েটিকে কে হত্যা করার চেষ্টা করেছিল? তা তো জানি না, সে কথা শুনিনি। আমি কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞাসা করলাম, এই মেয়ের জ্ঞান ফিরেছে? মনে হয় ফিরেছে। তার আগের কথা মনে আছে বলে মনে হয়? সে কথা ঠিক বলতে পারলাম না। বৃদ্ধার কাছ থেকে আর কোনো খবর পাওয়া যাবে না জেনে আমি কিছুক্ষণ সেই কুড়িতেই অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম এবং সেই অনুযায়ী বৃদ্ধাকে বললাম, এই মেয়ে যেই হোক আমাকে তার খোঁজ নিতে হবে এবং কে একে হত্যা করার চেষ্টা করেছিল তাও আমার জানতে হবে। যতক্ষণ না মেয়ের ঘুম ভাঙছে ততক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হবে। সে তো আমার সৌভাগ্যের কথা, কিন্তু বাবা, আপনার মতো লোকের বসার জায়গা কোথায়? এই সামান্য কুড়িতে আপনি কোথায় বসবেন? সেজন্য তোমার চিন্তা করতে হবে না। আমরা পুলিশের লোক, কখন কোথায় যাই কোথায় থাকি তার কোনো স্থিরতা নেই। কষ্ট সহ্য করা আমাদের অভ্যেস আছে। এই প্রকার কথাবার্তায় নিযুক্ত আছি এমন সময় রোগী পাশ পরিবর্তন করল। আমার মনে আশার সঞ্চার হলো। আমি তখনই তার বিছানার কাছে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরেই মেয়েটির ঘুম ভাঙল। সে সামনে আমায় দেখে যেন চমকে উঠল
এবং বৃদ্ধাকে খোঁজার জন্য চারিদিকে দৃষ্টিপাত করতে লাগল। আমি তার মনের অভিপ্রায় বুঝতে পেরে বলে উঠলাম, যাকে তুমি খুঁজছো সে তোমার পাশেই আছে। কি বলতে চাও বলো। আমার কথায় বৃদ্ধা মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি একবার তাকে ভালো করে দেখল, পরে অতি কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, ইনি কে? ইনি পুলিশের লোক, তোমার বিপদ শুনে সাহায্যের জন্য এখানে এসেছেন। কে কে এখানে পাঠিয়েছেন? বৃদ্ধা সে কথা আমাকেও জিজ্ঞাসা করেনি, সুতরাং মেয়েটির প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি তার অভিপ্রায় বুঝে বললাম, মঙ্গলার মুখে শুনে আমি এখানে এসেছি, কিন্তু তারপর সে যে কোথায় গেল তা বলতে পারলাম না। বৃদ্ধা বড় চতুর, সে তখনই জিজ্ঞাসা করল, তবে কি মঙ্গলার সাথে কাল রাতে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। সে এই খবর দিয়েই যে কোথায় গেল তা বলতে পারি না। মেয়েটি কোনো উত্তর করল না দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে তোমাকে খালে ফেলে দিয়েছিল? মেয়েটি যেন আশ্চর্যান্বিত হলো। আমার কথায় সে যেন শিউরে উঠল। কিছুক্ষণ পরে অতি মৃদুস্বরে বলল, আমি নিজেই পড়ে গিয়েছিলাম, কেউই আমাকে ফেলে দেয়নি। আমি আন্তরিক বিরক্ত হলাম, কিন্তু আত্মসংবরণ করে অতি মিষ্টি কথায় বললাম, মঙ্গলা কি তাহলে আমার সঙ্গে তামাশা করছিল? যে মেয়েটি তোমাকে খাল থেকে উদ্ধার করেছিল, আমি তার মুখে সকল কথাই শুনেছি এবং তোমার চিকিৎসার জন্য এখানে এসেছি। যদি তুমি কোনো কথা না বলো তাতে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যেন ভবিষ্যতে কারোর বিরুদ্ধে কোনো প্রকার নালিশ করলে তা অগ্রাহ্য হয়ে যাবে। মেয়েটি কিছুক্ষণ কোনো কথাই বলল না, আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি পুনরায় ওই সকল কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু মেয়েটি কিছুতেই আমার কথার উত্তর দিল না। তখন আমি অত্যন্ত বিরক্ত হয়ে বৃদ্ধার কাছে বিদায় নিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। বৃদ্ধা আমার সাথে সাথে পথে এলো। কিছুক্ষণ সুযোগ পেয়ে বলল, আপনি কি আর একবার মঙ্গলার মনিব বাড়িতে যাচ্ছেন? আর একবার মঙ্গলার খোঁজ নিতে হবে। তবে সে যাকে পাঠাবে বলেছিল, মঙ্গলা যেন তাকে শীঘ্রই পাঠিয়ে দেয়। আমি সম্মত হলাম। বুঝলাম পুলিশের পোশাকে যে কাজ শেষ করতে পারিনি, ছদ্মবেশে হয়তো তাতে সফল হতে পারবো। এই মনে করে থানায় ফিরে এলাম এবং তখনই ডাক্তারের ছদ্মবেশ ধারণ করে বেলা প্রায় 3টের সময় পুনরায় সেই বৃদ্ধার কুঁড়ে ঘরে উপস্থিত হলাম। যদিও বৃদ্ধা কিছুক্ষণ আগেই আমায় দেখেছিল এবং প্রায় 1 ঘন্টা কাল কথাবার্তা বলেছিল, তবুও আমি যখন ডাক্তারের বেশে পুনরায় সেখানে গেলাম, তখন বৃদ্ধা বা সেই যুবতী কেউই আমার উপর সন্দেহ করল না। উভয়ই মনে করল মঙ্গলাই আমাকে পাঠিয়ে দিয়েছে। আমাকে দেখেই বৃদ্ধা আনন্দিত হল এবং অতি যত্নের সাথে রোগীর পাশে বসিয়ে তাকে ভালো করে পরীক্ষা করতে অনুরোধ করল। রোগীর গলা ফুলে লাল হয়ে গিয়েছিল। মনে হলো যেন কোনো লোক জোরে তার গলা টিপে ধরেছিল। বৃদ্ধাই প্রথম কথা বলল। আমাকে পরীক্ষা করতে দেখে সে অতি বিনীতভাবে জিজ্ঞাসা করল, বাবা বাঁচবে তো? আহা, এই বেচারির আর কেউ নেই। আমি আশ্চর্যান্বিত হলাম। যুবতীর কেউ আছে কি না বৃদ্ধা কেমন করে জানল? এর আগে আমি যখন পুলিশের পোশাক পরে গিয়েছিলাম তখন তো বৃদ্ধা এ কথা বলেনি, কিন্তু এখন কোনো কথা জিজ্ঞাসা করলে পাছে বৃদ্ধার সন্দেহ হয়, এই জন্য আমি ঈষৎ হেসে উত্তর দিলাম, তো বাঁচবে না কেন? 2-3 দিনে আরোগ্য করে দেব। আঘাত তো গুরুতর নয়, গলাটা টিপে ধরেছিল বটে, কিন্তু তাতে বিশেষ কোনো অপকার করতে পারেনি। রক্ষা পাবো শুনে রোগীর সাহস হলো। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, যিনি আমায় রক্ষা করেছেন তিনি কোথায় গেলেন? আর কি তার সাথে দেখা হবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে। সে কোনো কাজে গিয়েছে শুনলাম, নইলে আমার সাথে তার এখানে আসার কথা ছিল। আপনি কি তার মনিব বাড়িতেও চিকিৎসা করেন? হ্যাঁ, বহুদিন থেকে আমার সেখানে যাতায়াত আছে। কিন্তু সে যাই হোক, তোমার এরকম জোরে গলা টিপে ধরা ভালো হয়নি। তা জানি যে তোমার তখন কত কষ্টই হয়েছিল। রোগী স্তম্ভিত হলো। আপনি এসব কথা কেমন করে জানলেন?
তিনি যে আমার পরম বন্ধু, আমাকে না বলে তিনি কোনো কাজ করেন না। রোগী আরও আশ্চর্যান্বিত হলো, বলল, বলেন কি, তিনি অতীনাথ বাবু? আপনাকে তাহলে সব কথাই বলেছেন? আপনাদের তাহলে বিশেষ বন্ধুত্ব আছে? অতীনাথের নাম শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। ভাবলাম, এ আবার কি রহস্য? অতীনাথ বাবুর সাথে এই মেয়ের সম্পর্ক কি, আর কেনই বা তিনি এই অসহায় মেয়েটিকে হত্যা করার চেষ্টা করবেন? রহস্য ক্রমশ বাড়তে লাগলো। আমি যা ভেবেছিলাম তা হলো না দেখে আন্তরিক দুঃখিত হলাম, কিন্তু তখন কোনো কথা ব্যক্ত না করে বললাম, বন্ধুত্ব না থাকলে কি আর তিনি নিজে আমার কাছে এ সকল কথা বলতে পারেন? রোগী কিছুক্ষণ কোনো কথা বলল না। আমার কথায় তার যেন আনন্দ হলো। জিজ্ঞাসা করল, আমি যে এখানে আছি তা কি অতীনাথ বাবু জানেন না? হ্যাঁ, জানেন বই কি। তবে আমি বেঁচে আছি তা কি তিনি শুনেছেন? হ্যাঁ, শুনেছেন। তিনি তো তোমাকে হত্যা করার জন্য আঘাত করেননি, রাগের মাথায় একটা কাজ করে ফেলেছেন। হ্যাঁ, নইলে তিনি তোমাকে সত্যিই ভালোবাসেন। আমার শেষ কথায় রোগী যেন উত্তেজিত হলো। সে সাহসে বলে উঠল, আমাকে ভালোবাসেন? এ কথা আগে বলেননি কেন? তাহলে তো আমি হাসি মুখে এই সব যন্ত্রণা সহ্য করতে পারতাম। তোমার কি বড় যন্ত্রণা হচ্ছে? এখন আর নেই। যখনই শুনলাম যে তিনি আমায় ভালোবাসেন, তখনই যেন আমার সকল যন্ত্রণার লাঘব হয়েছে, আর আমার কোনো কষ্ট নেই। মেয়েটির কথায় আমি স্তম্ভিত হলাম। ভাবলাম, যে মেয়েটি এতখানি ভালোবাসতে পারে সে তো দেবী। অতীনাথ বাবু কেন তাকে হত্যা করার চেষ্টা করলেন? এরকম চিন্তা করছি এমন সময় মেয়েটি পুনরায় আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তিনি আর কোনো কথা বলেননি? তিনি আন্তরিক দুঃখিত হয়েছেন, বলেছেন আর কখনো তোমার প্রতি সদ্ব্যবহার ছাড়া অন্য কিছুই করবেন না। তিনি বলেছেন? এ কথা তিনি আপনাকে বলেছেন? আমার সৌভাগ্য। তিনি তো আন্তরিক মন্দ লোক নন, তা না হলে আমিই বা মরতে যাব কেন? তার আর সব ভালো, কেবল মেজাজটা সময়ে সময়ে খুব গরম হয়ে ওঠে, এই তার দোষ। রোগিণী কিছুক্ষণ কোনো কথাই বলল না, পরে বলল, তিনি তো আপনার বন্ধু। হ্যাঁ, বিশেষ বন্ধু। নিশ্চয়ই আপনার কথা তিনি শুনবেন। হ্যাঁ, শুনবেন বই কি। কিছু বলতে হবে? আগে হ্যাঁ, তাকে বলবেন যেন তিনি আর অস্ত্র ব্যবহার না করেন। আমি তখনই আবার জিজ্ঞাসা করলাম, তিনি কি তোমাকে ছোড়া মেরেছিলেন? হ্যাঁ, সৌভাগ্যের বিষয় যে হাত এড়িয়ে গেছে মাত্র। ও, তোমার বলার আগেই তিনি ছোড়াটি আমায় দিয়েছেন। সত্যি নাকি? কেন? তোমাকে আঘাত করে তার বড়ই কষ্ট হয়েছে যে। আপনার কথায় খুবই সন্তুষ্ট হলাম। আমি কিছুক্ষণ চিন্তা করলাম। ভাবলাম, কি জন্য এদের মধ্যে বিবাদ হয়েছিল তা না জানলে কোনো কাজই হবে না, কিন্তু সরাসরি সে কথা জিজ্ঞাসা করতেও পারছিলাম না। এরকম নানা প্রকার চিন্তা করে আমি বললাম, তা যখন তুমি তার মেজাজ জানো তখন তাকে না রাগালেই তো ভালো হতো। আমি কি আর ইচ্ছে করে রাগিয়েছি? আমাকে আশা দিয়ে শেষে অন্য মেয়েকে ভালোবাসবে? এ আমার প্রাণে সহ্য হবে কেন? সে কথা সত্য। এখন তো তিনি রাধা মাধব বাবুর বাড়িতে বেশ মজাতেই আছেন। মনে হয় তোমার কথা মনেই ছিল না। আপনি ঠিকই বলেছেন। আমায় প্রথমে চিনতেই পারল না। আমি যে তার সাহায্য করেছিলাম, আমি না হলে যে তিনি কোনোভাবেই মুক্তি লাভ করতে পারতেন না, এসব কথা মনে হয় এখন তার মনে নেই। তবুও তো সে পুরুষ, তুমি মেয়ে। তুমি যদি বাস্তবিক তাকে ভালোবেসে থাকো তাহলে তাকে রাগানো ভালো হয়নি। তিনি তো জানেন আমি তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তবে কেন আমার কথায় তিনি রেগে গেলেন? তিনি কি জানেন না যখন আমি সাহায্য করে তাকে মুক্ত করেছি, তখন আমি আবার কোন প্রাণে তাকে সেই স্থানে পাঠিয়ে দেব? মেয়েটির কথা ভালো বুঝতে পারলাম না। সে যে কোনো বিষয়ে অতীনাথ বাবু সাহায্য করেছিল, কোথা থেকে তাকে উদ্ধার করেছিল এবং কোথায় বা পুনরায় পাঠিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিল তা বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করলে সমস্ত কৌশলই ব্যর্থ হবে ভেবে কোনো উত্তর করলাম না। নীরবে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। মেয়েটি পুনরায় নিজের মনেই বলতে লাগলো, যিনি একবার সেখানে গিয়েছেন তিনিই বুঝবেন জেল কত ভয়ানক জায়গা।
পৃথিবীর মধ্যে নরক বললেও অত্যুতি হয় না। মেয়েটির শেষ কথায় আমি স্তম্ভিত হলাম। তবে কি অতিনাথ জেলের ফেরারি আসামি? জেল থেকে এই মেয়েটি সাহায্যে পালিয়েছিল? এ যে ভয়াবহ রহস্য। এই মেয়েটি বা কে? কে বলতে পারে ইনি কোনো সময় জেলে ছিলেন কিনা? হয়তো সেখানেই উভয়ের মধ্যে প্রণয় জন্মেছিল, আর তারপরে এই উভয় পালায়। অতিনাথ বড়লোকের আশ্রয়ে এসে পড়েছেন। মেয়েটি হয়তো এতকাল তার খোঁজ পায়নি। এখন জানতে পেরে এখানে এসে অতিনাথের সাথে দেখা করেছিল। অতিনাথ প্রথমে চিনতে পারেননি। অবশেষে মেয়েটির সাথে বিবাদ করেন এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে খালে ধাক্কা দিয়ে ফেলে দেন। মঙ্গলা হয়তো সেখান দিয়েই যাচ্ছিল। মেয়েটিকে উদ্ধার করে বৃদ্ধার কুঁড়ে ঘরে রেখে যায়। এইরকম নানা চিন্তা করে আমি মেয়েটির কাছে বিদায় নিলাম। ফিরে আসছি এমন সময় মেয়েটি জিজ্ঞাসা করল, যিনি আমায় রক্ষা করেছেন তিনি কোথায়? এখনো এলেন না? আমার সাথে দেখা হলে আমি পাঠিয়ে দেব। আমার মনে হয় তিনি তার মনিবের বাড়িতেই আছেন। এই বলে আমি আর দেরি না করে সেখান থেকে প্রস্থান করলাম। থানায় যখন ফিরে এলাম তখন বেলা প্রায় 5টা বেজেছে। ছদ্মবেশ পরিত্যাগ করে গভীর চিন্তায় নিমগ্ন হলাম। ভাবলাম অতিনাথ জেলের ফেরারি আসামি। রাধামাধব বাবুর বাড়িতে এসে বাস করার নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল। কিন্তু কি সেই অভিসন্ধি? রাধামাধব বাবুকে হত্যা করে তিনি কি লাভবান হলেন তা বলতে পারি না। আর যদি তিনি হত্যাই না করবেন তবে বাড়ি থেকে পালালেনই বা কেন? কিছুক্ষণ এই রকম ভেবে মনে হলো হয়তো অতিনাথ ওই মেয়েটিকে হত্যা করেছেন ভেবেই পালিয়েছেন। তিনি নিশ্চয়ই জানেন না যে মেয়েটি রক্ষা পেয়েছে। মঙ্গলা যে তাকে রক্ষা করেছে অতিনাথ তা জানে না। এইরকম স্থির করে ভাবলাম, মঙ্গলা কোথায় গেল? সে রাত দুপুরে হঠাৎ খালের ধারে গেল কেন? আর কেমন করেই বা ওই মেয়েটিকে রক্ষা করতে সমর্থ হলো? মেয়েটি যা বলল তাতে সেও যে একজন জেলের আসামি তাও বুঝতে পারলাম। কেমন করে সে অতিনাথের সন্ধান পেল তা না জানলে এই রহস্য ভেদ করতে পারবো না। এই মনে করে সেই রাত কাটালাম এবং পরের দিন ভোরে আবার ডাক্তারের ছদ্মবেশ ধারণ করে সেই বৃদ্ধার কুঁড়ে ঘরে গেলাম। বৃদ্ধা আমায় দেখে খুবই সন্তুষ্ট হলো। আমি আগে রোগীর খবর নিলাম, তারপর তার পাশে গিয়ে ভালো করে পরীক্ষা করলাম। দেখলাম জ্বর অনেকটাই কমে গিয়েছে, তবে ক্ষতস্থান থেকে তখনও অল্প অল্প রক্ত পড়ছে দেখে আমি ওটা পুনরায় ভালো করে বেঁধে দিলাম। তারপর অন্য কথা পারলাম। কিছুক্ষণ পরে আপন মনেই বললাম, হ্যাঁ, অতিনাথের সন্ধান বের করতে তোমায় যে কি কষ্ট পেতে হয়েছিল বলতে পারি না। মেয়েটি আমার কথায় ঈষৎ হাসল। পরে বলল, আপনি জানেন না আমি তাকে কত ভালোবাসি। কত জায়গায় যে খুঁজেছি, কত লোকের কাছে কত অপদস্থ অপমানিত হয়েছি তা বলতে পারবো না। শেষে আমার দুঃসম্পর্কের এক ভাই কথায় কথায় বলল তিনি রাধামাধব বাবুর বাড়িতে বেশ আরামে বাস করছেন। আমি সেই কথা শুনে একখানা চিঠি লিখলাম এবং বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে লাগলাম। যিনি আমায় উদ্ধার করেছেন তিনি সেই সময় বাড়িতে প্রবেশ করছিলেন। আমি তার হাতে চিঠিখানা দিয়ে বললাম তিনি যেন সেটা অতিনাথ বাবুকে দিয়ে দেন। তিনি তাই করেছিলেন। কেমন করে জানলে? তা না হলে তিনি আমার চিঠির কথা মতন কাজ করবেন কেন? তোমার চিঠিতে কি ছিল? রাত 11টার পর খালের ধারে দেখা করবার কথা ছিল। মেয়েটির শেষ কথা শুনে আমি সমস্ত ব্যাপার বুঝতে পারলাম। মঙ্গলা নিশ্চয়ই সেই চিঠির মর্ম জানত এবং রাত 11টার পর অতিনাথের কাছে খালের ধারে এসে কোনো নির্জন স্থানে লুকিয়েছিল। নিশ্চয়ই সে এদের কথোপকথন শুনতে পেয়েছিল। তারপর যখন অতিনাথ সেই মেয়েটিকে আঘাত করে পালিয়ে যায় তখন সে একে উদ্ধার করে বৃদ্ধার কুঁড়ে ঘরে নিয়ে যায়। এইরকম স্থির করে আমি আর সেখানে থাকা যুক্তিসঙ্গত মনে করলাম না। তখনই বৃদ্ধার কাছে বিদায় নিয়ে প্রস্থান করলাম। পথে এসে কোনো একটা নির্জন স্থানে গেলাম এবং ছদ্মবেশ ত্যাগ করে ভাবলাম একবার মঙ্গলার খোঁজ নেওয়া উচিত। সে যদি ফিরে এসে থাকে তাহলে অতিনাথের বর্তমান সন্ধান পাওয়া যেতে পারে, আর যদি এখনও ফিরে না এসে থাকে তাহলে অবশ্যই তারই সন্ধান নেওয়া উচিত। এই স্থির করে আমি একবার হরিদাসের সাথে সাক্ষাৎ করলাম।
আমাকে দেখে হরিদাস আনন্দিত হলো। পরে জিজ্ঞাসা করল, বড় দাদাবাবু আর কতকাল জেলে থাকবেন? বৌদিদি তো কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়েছেন। আপনি তাকে আশ্বাস দিয়ে গেলেও তিনি আবার অস্থির হয়ে পড়েছেন। হরিদাসের কথা শুনে আমি দুঃখিত হলাম। কিছুক্ষণ চিন্তা করে বললাম, যতকাল তার অদৃষ্টে কষ্টভোগ আছে ততকালই তাকে জেলে থাকতে হবে। তবে এটুকু নিশ্চিত যেন যে এই দিন থাকবে না। প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারলে তিনি কেমন করে মুক্তি পাবেন? তুমি তাঁর স্ত্রীকে বুঝিয়ে বলো। এখন আর আমি তার সাথে সাক্ষাৎ করব না। হরিদাস কোনো কথা বলছে না দেখে আমি জিজ্ঞাসা করলাম, মঙ্গলার কোনো খবর পেয়েছো? আগে না, তবে শুনেছি সেদিন রাতে সে নাকি দমদম স্টেশনের দিকে যাচ্ছিল। কে কথা বলল? আমাদেরই এক প্রতিবেশীর দাসী। তখন কত রাত? তা প্রায় দুপুর রাত। ও, তা কি সে কি একাই যাচ্ছিল? আগে হ্যাঁ। কারণ কিছু শুনেছো? কারণ জিজ্ঞাসা করেছিল বটে, কিন্তু মঙ্গলা হয়তো সে কথা শুনতে পায়নি, অথবা শুনেও উত্তর দেয়নি। দমদমের স্টেশন মাস্টার কি মঙ্গলার পরিচিত? আগে হ্যাঁ, তিনি এই বাড়ির সকলকেই চেনেন। তাহলে তিনি মঙ্গলার খবর বলতে পারবেন। এই বলে আর বিন্দু মাত্র বিলম্ব না করে তখনই দমদম স্টেশনে গেলাম। সৌভাগ্যের বিষয়, স্টেশন মাস্টারের সাথে আমার পরিচয় ছিল। তিনি আমাকে ব্যস্ত সমস্ত হয়ে সেখানে যেতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। আমি সকল কথা ব্যক্ত করে জিজ্ঞাসা করলাম, সেদিন রাতে মঙ্গলা এখানে এসেছিল কি? আগে হ্যাঁ, রাত প্রায় দ্বিপ্রহরের পর মঙ্গলা তাড়াহুড়ো করে স্টেশনে এসে উপস্থিত হলো। তখন এখানকার শেষ গাড়ি প্ল্যাটফর্মে এসেছিল। মঙ্গলা দেহাটির টিকিট চাইলো, কিন্তু সে সময় টিকিট আনতে গেলে গাড়ি ছেড়ে দেবে দেখে বিনা টিকিটেই তাকে গাড়িতে তুলে দিলাম এবং দ্রুত একখানা চিঠি লিখে তার হাতে দিলাম, আর ওটা দেহাটি স্টেশন মাস্টারকে দিতে বললাম। তারপর কি হয়েছে বলতে পারি না। মঙ্গলা দেহাটি থেকে এখনও ফেরেনি কেন জানি না। স্টেশন মাস্টারের কথা শুনে আমি দেহাটি যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং পুনরায় ছদ্মবেশ ধারণ করে পরের গাড়িতে উঠে দেহাটি যাত্রা করলাম। বেলা 11টার সময় দেহাটি পৌঁছালাম। স্টেশন মাস্টারের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম, সেদিন রাতে শিয়ালদা থেকে যে শেষ গাড়ি এসেছিল তাতে মঙ্গলা নামে কোনো মেয়ে ছিল কি? আমার কথা শুনে সেখানকার স্টেশন মাস্টার হেসে উঠলেন। পরে বললেন, কত শত মঙ্গলা এসেছে, তা কার কথা বলছেন? আমি তার কথায় বিরক্ত এবং কিছুটা অপ্রস্তুত হলাম। বললাম, দমদম স্টেশন মাস্টারের চিঠি নিয়ে কোনো মেয়ে বিনা টিকিটে সেদিনের শেষ গাড়িতে কি এখানে এসেছিল? আমার কথায় স্টেশন মাস্টারের মুখের হাসি মুখেই মিলিয়ে গেল। তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আগে হ্যাঁ, এসেছিল বটে, কিন্তু দুর্ভাগ্যবশত যেমনই স্টেশন থেকে দ্রুত পায়ে প্রস্থান করতে যাচ্ছিল অমনি পড়ে গেল এবং সাংঘাতিকভাবে আহত হলো। বেচারি এখানকার হাসপাতালে আছে, আজ একটু ভালোই আছে শুনেছি। আর কোনো কথা জিজ্ঞাসা না করে আমি তখনই সেখান থেকে বের হলাম এবং কিছুক্ষণ পরেই হাসপাতালে গেলাম। আমি ডাক্তারের ছদ্মবেশে ছিলাম। সবাই আমাকে ডাক্তার বলেই মনে করেছিল, সুতরাং কেউই কোনো কথা জিজ্ঞাসা করল না। আমি অনায়াসেই মঙ্গলার সন্ধান পেলাম এবং যে ডাক্তার তাকে দেখেছিলেন তাঁর সাথে সদ্ভাব বজায় রেখে মঙ্গলার সাথে সাক্ষাৎ করলাম। কিছুক্ষণ পরীক্ষা করে হাসপাতালের ডাক্তার ওষুধ এবং পথ্যের ব্যবস্থা করে চলে গেলেন। আমি সেই উছিলায় মঙ্গলার ঘরে রয়ে গেলাম। সরকারি ডাক্তার প্রস্থান করার পর আমি মঙ্গলাকে জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছো মঙ্গলা? আমার মুখে নিজের নাম শুনে মঙ্গলা যেন চমকে উঠল। সে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তোমার মনিব বাড়ি থেকে আসছি। তারা যে তোমার খবর না পেয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন। তুমি না বলে এখানে এলে কেন? আমার কথায় মঙ্গলার ভয়াবহ ক্রোধ হলো। সে রাগে চোখ লাল করে বলল, সেই দুশ্চরিত্র দস্যুই তো সকল অনিষ্টের মূল। কে জানে সে জেলের ফেরারি আসামি? সত্যি নাকি? অতিনাথ তাহলে সহজ লোক নন? সহজ লোক? ডাকাত, খুনি। গাড়ি থেকে যেভাবে লাফ দিয়ে পড়ল তাতে আমি ভেবেছিলাম মরে যাবে, কিন্তু মরল না। তখনই উঠে একখানা ভাড়াটে গাড়িতে আরোহণ করলো। পরে কোচওয়ানকে বলল 15 নম্বর সাতকড়ি দত্তর গলি। আমি তখনই আরেকখানা ভাড়াটে গাড়ি দেখলাম।
কিন্তু যেমন দৌড়ে তাতে আরোহণ করতে যাব অমনি হোঁচট খেয়ে পড়ে গেলাম আর ভয়াবহভাবে আহত হলাম। তুমি দেহাটিতে এলে কেন? অতিনাথবাবু এখানে এসেছেন বলেই কি তুমি এসেছো? সেটাও একটা কারণ বটে, কিন্তু এছাড়া আরও একটি কারণ আছে। হ্যাঁ, কি কারণ? নগেন্দ্রনাথের সাথে দেখা করতে। তিনি তো একটি দিন মাত্র বাড়িতে ছিলেন। সত্য, কিন্তু সেই একটি দিনেই আমার মনির বাড়ির অনেক পরিবর্তন ঘটেছিল। কি? মেজবাবুর শালী নাকি তাকে বিয়ে করতে ইচ্ছা করেন। মেজবাবুও সম্মত হয়েছিলেন। আমি স্তম্ভিত হলাম। তারপরে জিজ্ঞাসা করলাম, তিনি তো বিধবা। বিধবা হলে কি হিন্দু মহিলার আর বিয়ে হয়? কি এক নতুন মতে নাকি বিয়ে হতে পারে। আমি তাদের কথা ভালো বুঝতে পারিনি, তবে বিয়ে করার পরামর্শ শুনেছিলাম। তাতেই বা তোমার ক্ষতিবৃদ্ধি কি? বলেন কি? যা শুনেছি তাতেও তাকে জেলের আসামি বলেই মনে হয়। আমি হেসে উঠলাম। ও তাহলে তোমাদের গিন্নিমা তাকে বাড়িতে আনতেন কেন? বিশেষ করে আমি শুনেছি তিনি নাকি গিন্নির দূরসম্পর্কের বোন। মঙ্গলা কিছুক্ষণ কোনো কথা বলল না, পরে কি একটা ভেবে বলল, আগে তো সেই কথাই বিশ্বাস করেছি, এখন বুঝছি সে সব মিথ্যে। আমি প্রথম থেকেই তার ওপরে সন্দেহ করেছিলাম, কিন্তু কাউকেই কোনো কথা বলতে সাহস করিনি। এখন দেখছি আমার আশঙ্কাটাই সত্যি হলো। তোমার মতে তাহলে অতিনাথ এবং বাবুর শালী উভয়ই জেলের আসামি। যদি তাই হয় তবে বড় ভয়াবহ ব্যাপার দেখছি। মঙ্গলা কিছুক্ষণ কি যেন চিন্তা করল, পরে জিজ্ঞাসা করল, আপনি কি আমার মনিব বাড়ি থেকেই আসছেন? হ্যাঁ, কিন্তু তা হলেও আমি তোমার মাসির খবর জানি। আর যে মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে রেখে এসেছ, আমি তাও জানি। মেয়েটি এখন অনেকটাই সুস্থ হয়েছে। সে এক মুখে তোমার প্রশংসা করছে। আমার একটি অনুরোধ আছে। কি বলো? তাকে কিছু বলতে হবে? ডাকাতকে গ্রেফতার করার চেষ্টা করুন। আমার দৃঢ় বিশ্বাস সে এখনও ওই ঠিকানাতেই আছে। যাতে তোমার মনস্কামনা পূর্ণ হয় তার চেষ্টা এখনই করছি। আর কিছু কাজ আছে? আজ্ঞে না, কেবল মাসিকে বলবেন আমি সুস্থ হলেই তার সাথে গিয়ে দেখা করব। এই কথা শুনে আমি আর বিলম্ব করলাম না। হাসপাতাল থেকে বেরিয়ে সামনেই একখানা ভাড়াটে গাড়ি দেখতে পেলাম এবং তখনই তাতে আরোহণ করে কোচওয়ানকে সাতকড়ি দত্তর গলিতে যাওয়ার আদেশ করলাম। 15 নম্বর বাড়িতে এসে দেখলাম ওটা একটা মেস বাড়ি। প্রায় 10-12 জন লোক সেখানে বাস করছেন। একজন স্থূলকায় কৃষ্ণবর্ণের ব্রাহ্মণ সেই মেসের মালিক। মেসে আসা মাত্রই সেই ব্রাহ্মণ আমার সাথে দেখা করল। আমি তাকে অতিনাথের কথা জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে সে কিছুক্ষণ কি যেন চিন্তা করল, পরে বলল, আজ্ঞে হ্যাঁ, ওই নামের একজন ভদ্রলোক সেই দিন রাত প্রায় 2টোর সময় মেসে এসেছিলেন। মনে হয় তিনি এখনো আছেন। যদি একবার তার সাথে সাক্ষাৎ করিয়ে দেন তবে বড়ই উপকার হয়। আমি বহুদূর থেকে এখানে এসেছি। আপনি ভেতরে গিয়ে খোঁজ করুন, আমার কোনো আপত্তি নেই। অতিনাথ বাবুকে আমি আগে আর কখনো দেখিনি, সুতরাং একা গেলে তাকে চিনতে পারবো না স্থির করে কিছুক্ষণ চিন্তা করলাম। পরে সেই ব্রাহ্মণকে অনেক অনুরোধ করে আমার সাথেই নিলাম। তিনি আগে আগে ভেতরে প্রবেশ করলেন এবং আমি তাকে অনুসরণ করলাম। ব্রাহ্মণ দূর থেকে অতিনাথের ঘরটি দেখিয়ে দিয়ে ফিরে গেলেন। আমি সেই ঘরের দরজার কাছে গিয়ে কৌশলে অতিনাথকে ভালো করে দেখে নিলাম। দেখলাম তার বয়স প্রায় 30 বছর। তাকে দেখতে বেশ সুপুরুষ। তার দেহ দীর্ঘ, বুক উন্নত, চোখ টানা, হাত পা সুডৌল এবং বলিষ্ঠ। দূর থেকে তাকে দুর্দান্ত দস্যু বলে মনে হলো না, কিন্তু তা হলেও আমি একা এবং কোনো অস্ত্র ছাড়া তার মুখোমুখি হওয়ার সাহস করলাম না। সামান্য অজুহাত দেখিয়ে আমি ব্রাহ্মণের কাছে বিদায় নিলাম এবং তখনই স্থানীয় থানায় গিয়ে দারোগা বাবুকে সব কথা খুলে বললাম এবং অতিনাথকে গ্রেপ্তার করার জন্য তাকে সাহায্য করতে অনুরোধ করলাম। তিনি অবিলম্বে আমার সাহায্যের জন্য কনস্টেবল পাঠিয়ে দিলেন। 2 জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আমি সেই মেসে এলাম এবং তার সত্ত্বাধিকারী সেই ব্রাহ্মণকে কোনো এক নির্জন স্থানে ডেকে বললাম, শোনো, অতিনাথকে গ্রেপ্তার করার প্রয়োজন হয়েছে এবং আমি তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। যদি গোলযোগ করেন তবে আপনারই অনিষ্টের সম্ভাবনা। ব্রাহ্মণ চমকে উঠলেন, বললেন, কি সর্বনাশ! এই আপদ আবার কোথা থেকে এলো? এখান থেকে গ্রেপ্তার করলে আর কোনো লোক ভয় এই মেসে আর আসবে না। আমি সেই জন্যই আপনাকে গোপনে এইসব কথা বলতে এসেছি। আপনার মেসবাড়ির আর কোনো পথ আছে?
আগে আছে, পেছনে একটি খিলকি দরজা আছে। ভালোই হয়েছে। আমরা অতিনাথকে সেই পথ দিয়েই বার করে নিয়ে যাব। তাহলে আপনার মেসের আর কোনো লোক এই ব্যাপার জানতে পারবে না। ব্রাহ্মণ সম্মত হলো। আমি তখন কনস্টেবলদের সেই পথে অপেক্ষা করতে বলে নিজে পুনরায় অতিনাথের ঘরের দরজায় এসে উপস্থিত হলাম এবং অতি সাবধানে তার ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরটি অতি ক্ষুদ্র, ভেতরে একটা জানলা এবং একটা দরজা ছিল। আসবাবপত্রের মধ্যেও একখানা ছোট তক্তপোষ, তার ওপর একখানা শতরঞ্চি। শতরঞ্চির ওপর একটি মাত্র বালিশ। অতিনাথ সেই শয্যার ওপর বসে একখানা বই পড়ছিলেন। এমন সময় আমি প্রবেশ করলাম। অতিনাথ এত মনোযোগের সাথে পড়ছিলেন যে আমার পায়ের শব্দ শুনেই তিনি জিজ্ঞাসা করলেন, কে কে ও ঠাকুরমশাই নাকি? তা এখন এখানে কি প্রয়োজন? এই বলে তিনি আমার দিকে ফিরলেন এবং মেসের মালিককে না দেখে জিজ্ঞাসা করলেন, এ কি আপনি কে, আর কি জন্যই বা এখানে এসেছেন? কোনো উত্তর না করে আমি একেবারে তাকে হঠাৎ আক্রমণ করলাম এবং এরূপভাবে গ্রেপ্তার করলাম যে তিনি নড়তেও পারলেন না। ইতিমধ্যে অন্য দুজন কনস্টেবল খিড়কি দরজা দিয়ে সেখানে এসে উপস্থিত হলো এবং আমার সংকেত বুঝতে পেরে কয়েদির পোশাক ভালো করে তল্লাশি করল। কিন্তু সৌভাগ্যের বিষয় যে কোনো প্রকার অস্ত্র তার কাছে পাওয়া গেল না। এতক্ষণ অতিনাথ কোনো কথা বলেনি, কিন্তু যখন তাকে উত্তম রূপে বাঁধা হলো তখন তিনি অতি বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, কি জন্য আমায় গ্রেপ্তার করলেন? আপনি কে? আমি একজন পুলিশ কর্মচারী। কাশীপুরে রাধামাধব বাবুকে খুন করে পালিয়েছেন, তা কি আপনার মনে নেই? কে দেখেছে? এই বলে তিনি যেন আপন মনেই বলতে লাগলেন, না না না, কেউ দেখেছে। তা না হলে উনি একেবারে এখানে আসতেন কেন? অতিনাথের প্রথম প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কে দেখেছে আপনি কি জানেন না? আমি যখন ছোড়া মেরেছিলাম তখন তো কাউকেই কাছে দেখিনি, কিন্তু আমার নজরে না পড়লেও কোনো লোক গোপনে লুকিয়েছিল, তা আপনাদের কাজ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। আপনার বিরুদ্ধে আরও অনেক প্রমাণ পাওয়া গিয়েছে, রক্তাক্ত ছোড়াটিও তো পাওয়া গিয়েছে। আমিও তাই মনে করেছিলাম। যখন দেখলাম ছোড়াটি নেই তখন ভেবেছিলাম পুলিশের লোক সেই সূত্র ধরেই এখানে আসবে। নিশ্চয়ই, তাছাড়া পুলিশের লোক দাগি লোককেই আগে সন্দেহ করে। চমকে উঠে অতিনাথ জিজ্ঞাসা করল, কে? এটা দাগি লোক কি? ঈষৎ হেসে আমি উত্তর দিলাম, দাগি কি না আপনি সে কথা ভালোই জানেন। এখন আর আপনার কোনো কথা লুকোনোর প্রয়োজন নেই। আপনার সকল বিদ্যারই পরিচয় পেয়েছি। হ্যাঁ, বুঝতেই পেরেছি, এই সেই কটা চোখের কাজ। তিনি আমারই পরিচয় দিয়েছেন বটে, কিন্তু নিজে কি ছিলেন তা বলেছেন কি? মনে করবেন না তিনি সত্যি সত্যি রাধামাধববাবুর শ্যালিকা। আমি যতদূর জানতে পেরেছি তাতে তার সাথে রাধামাধববাবুর কিংবা তার স্ত্রীর কোনো সম্বন্ধই নেই। অতিনাথের কথা শুনে আমি প্রথমে কিছুটা বুঝতে পারলাম না। আমি ভেবেছিলাম তিনি যে মেয়েটিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং যাকে খালে ফেলে দিয়েছিলেন সেই মেয়েটির ওপরই দোষারোপ করবেন, কিন্তু তা না করে যখন কটা চোখের মেয়েটির নামে অভিযোগ করলেন তখন আমি আশ্চর্যান্বিত হলাম। যে মেয়েটি রাধামাধববাবুর শ্যালিকা পরিচয় দিয়ে তাদের বাড়িতে বাস করছেন তাকে দেখলে ভদ্রঘরের মহিলা বলেই মনে হয়, কিন্তু অতিনাথের শেষ কথাগুলো শুনে আমি স্তম্ভিত হলাম। ভাবলাম এই জগতে বাহ্যিক অবস্থা দেখে কোনো লোকের চরিত্র বোঝা সম্পূর্ণ অসম্ভব। অতিনাথের কথায় কোনো উত্তর দিচ্ছি না দেখে তিনি আবার বললেন, অনেক দিন আগে ওই মেয়েটি আমার আশ্রিতা ছিল। তার তখনকার নাম কুসুম, বয়স 18 বছর। এখনকার আকৃতি দেখে স্পষ্টই বোঝা যায় কুসুম সেই বয়সে কেমন ছিল। আমরা স্বামী স্ত্রীর মতোই বাস করতাম। এইভাবে দিন কাটতে লাগলো, কিন্তু কিছুদিন পর আমাদের অর্থের অভাব হতে লাগলো। কুসুম তখন নতুন উপায় বার করলো। লোভ দেখিয়ে অন্য পুরুষকে বাড়িতে আনতে লাগলো এবং কিছুক্ষণ আমোদ আহ্লাদ করে আফিম মিশ্রিত মদ পান করতে দিত। পরে সে অচেতন হয়ে পড়লে তার কাছ থেকে সমস্ত দ্রব্য কেড়ে নিত। এইভাবেই কিছুদিন কাটলে পুলিশের লোক আমাদের উভয়ের ওপরই সন্দেহ করলো এবং 3-4 মাস পরে আমাদের গ্রেপ্তার করলো। বিচারে আমার 5 বছর আর কুসুমের 3 বছরের জেল হলো। জেলে গিয়েও কুসুম নিশ্চিন্ত ছিল না। কারাধ্যক্ষকে বশীভূত করে 1 বছর পরে কুসুম পালিয়ে গেল।
এবং তারই কৌশলে পরের বছর আমিও পালিয়ে এলাম, কিন্তু কুসুমের কোনো সন্ধান আমি পেলাম না। অনেক অনুসন্ধানের পর জানতে পারলাম কুসুম রাধামাধব বাবুর স্ত্রীর সাথে আলাপ করে তারই বোন হিসাবে সেখানে বাস করছেন। এই সংবাদ শুনে আমি রাধামাধব বাবুর বাড়ির খোঁজ করতে লাগলাম। কিছুদিন পরে শুনলাম রাধামাধব বাবুর স্ত্রী মারা গিয়েছেন। কুসুম কর্তাকে সম্পূর্ণ আয়ত্ত করেছে, এমনকি ব্রাহ্মণ মতে বিয়ে করার অভিপ্রায় প্রকাশ করেছে। কুসুম প্রথমে আমায় যেন চিনতেই পারেনি। অবশেষে একদিন গোপনে তাকে নিয়ে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। সেই দিন থেকে আমি কুসুমের বিষ নজরে পড়ে গেলাম। অতিনাথের মুখে এই সকল কথা শুনে আমার চোখ খুলে গেল। আমি কি করব কিছুই স্থির করতে পারলাম না। কিছুক্ষণ পরে অতিনাথের দিকে তাকিয়ে বললাম, এখন আপনাকে জেলে যেতে হবে। ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হলে মুক্তি লাভ করবেন। রক্তাক্ত ছোড়াটিতে সত্যেন্দ্রনাথের নাম লেখা থাকলেও শুনেছি সেটা আপনাকে ব্যবহার করতে দিয়েছিলেন। আর যদি তা সত্যি হয় তবে আপনি রাধামাধব বাবুকে হত্যা করেছেন। এই বলে আমি কনস্টেবল দুজনকে ইশারা করলাম। তারা অতিনাথের হাত ধরে নীরবে খিড়কি দরজা দিয়ে নিয়ে গেল। মেসের অধ্যক্ষ আগের থেকেই একখানা গাড়ি ভাড়া করে রেখেছিলেন। আমরা সকলেই গাড়িতে উঠলাম এবং স্থানীয় থানায় গেলাম। পরে সেখানকার কাজ শেষ করে অতিনাথকে নিয়ে কলকাতায় এসে পৌঁছলাম। যখন আসামিকে নিয়ে কলকাতায় এলাম তখন সন্ধে হয়ে গিয়েছে। অতিনাথকে হাজতে পাঠিয়ে দিয়ে আমি থানায় ফিরে এলাম। সকাল থেকে কঠোর পরিশ্রম করে আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সেই রাতে আর কোনো কাজ করতে পারলাম না। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিতে লাগলাম। পরের দিন সকালে অতিনাথের সাথে দেখা করলাম। তিনি আমায় দেখে ঈষৎ হাসলেন। পরে জিজ্ঞাসা করলেন, তা এখনও কি আপনি আমায় দোষী বলে মনে করেন? আমি রাধামাধব বাবুকে হত্যা করিনি। অতিনাথের কথা শুনে আমি হেসে উঠলাম, কিন্তু কোনো কথা বললাম না। কিছুক্ষণ পরে গম্ভীরভাবে বললাম, রাধামাধব বাবুকে হত্যা করার অপরাধে আরও একজন লোক গ্রেপ্তার হয়েছে। আমি তার বন্ধু বললে অত্যুক্তি হয় না। আমি বেশ জানি তিনি সম্পূর্ণ নির্দোষ। কেবল দুর্ভাগ্যবশত তাকে জেল খাটতে হচ্ছে। আমি তার নির্দোষিতা প্রমাণ করার জন্য প্রাণপণ চেষ্টা করব। তা বেশ কথা। আপনি যখন একজনের জন্য এত করছেন তখন আমার জন্য যেন সামান্যতম চেষ্টা করেন, এই আমার অনুরোধ। তিনি প্রকৃত নির্দোষ। আমিও ঈশ্বরের শপথ করে বলছি, আমি এই বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। ছোড়াটি সত্যেন্দ্রনাথ আপনাকে দিয়েছিল কি? আগে হ্যাঁ, মিথ্যে বলবো না, দিয়েছিলেন। সেই ছোড়ার আঘাতেই তো রাধামাধববাবু আহত হয়েছেন। সরকারি ডাক্তার তা পরীক্ষা করেছেন। আশ্চর্য নয়, ছোড়াটি আমি পথে কোথাও ফেলে দিয়েছিলাম। তবে কি হত্যাকারী সেটা কুড়িয়ে পেয়েছিল, এটাই বলতে চান? আগে হ্যাঁ, তা না হলে কেমন করে সেই ছোড়ার আঘাতেই তিনি মারা পড়লেন? আমি কোনো উত্তর করলাম না। জিজ্ঞাসা করলাম, আপনি যদি সত্যি সত্যি নির্দোষ হন তবে সেই রাতে পালিয়েছিলেন কেন? অতিনাথ কিছুক্ষণ কোনো কথা বললেন না। গম্ভীরভাবে কি যেন চিন্তা করতে লাগলেন। পরে অতি মৃদুস্বরে বললেন, যদি আমার কথা আর কারোর কাছে প্রকাশ না করেন তবে সকল কথা আমি বলতে রাজি আছি। আমিও প্রতিজ্ঞা করছি, আপনার কথা শুনে আমি কোনোভাবেই আপনার অনিষ্ট করব না। কিন্তু যদি সেই কথায় সত্যেন্দ্রনাথের নির্দোষিতা প্রমাণ করার সুযোগ ঘটে তবে তা ব্যক্ত করতে বাধ্য হব। অতিনাথ সম্মত হলেন। বললেন, রাত 11টার সময় আমি রাধামাধব বাবুর বাড়ি থেকে বেরিয়ে খালের ধারে যাই। ওসব কথা আমার জানা আছে। অতিনাথ প্রথমে আশ্চর্যান্বিত হলেন, পরে কি ভেবে ঈষৎ হাসতে হাসতে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বুঝেছি, সেই দাসী আপনাকে সেই সব কথা বলেছে। আমি সেই কথার উত্তর না দিয়ে বললাম, যে মেয়েটিকে আপনি ছোড়ার আঘাত করে খালে ফেলে দিয়েছিলেন তার মুখেই আমি সকল কথা শুনেছি। আপনি তাকে হত্যা করার চেষ্টা করলেও ঈশ্বরের ইচ্ছায় সে এখনও জীবিত এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। অতিনাথ আমার মুখের দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে রইলেন। তার মুখের ভাব দেখে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে তিনি আমার কথা বিশ্বাস করছেন না। আমি তার মনের ভাব বুঝে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি ওইভাবে তাকিয়ে রইলেন কেন? আমার কথায় বিশ্বাস হচ্ছে না? আমি এখনও বলছি সেই বালিকা মারা পড়েনি, সে জীবিতই আছে। হ্যাঁ, আপনি জানেন না আপনার কথায় আমার আন্তরিক অবস্থার কত পরিবর্তন হলো। সে জীবিত আছে শুনে আমি যে কত আনন্দিত হয়েছি তা মুখে বলা যায় না। কেন পালিয়েছিলাম এখন বুঝতে পেরেছেন? আমি ভেবেছিলাম নিশ্চয়ই আমার ছোড়ার আঘাতে সে প্রাণ হারিয়েছে।
আমার আগের অনুমান সম্পূর্ণ সত্য হলো। তাই দেখে আমি মনে মনে খুশি হলাম। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, মেয়েটিকে আঘাত করে যখন রাধামাধব বাবুর বাড়িতে ফিরে এলেন তখন তিনি জীবিত ছিলেন কি নাকি না? ফটক পার হয়ে যখন বাগানে আসলাম তখন আমার মনে হলো যেন কেউ আমার পিছু নিয়েছে। আমি ঊর্ধ্বশ্বাসে পালালাম, কিন্তু পথে পড়ে গেলাম। সেই সময় ছোড়াটা কোথায় যেন হারিয়ে গেল। যখন আমি ঘরে ফিরে পৌঁছাই তখন হঠাৎ যেন কিসের গোলযোগ আমার কানে এলো। উপরে যেন কোনো লোক বেগে যাতায়াত করছিল, কেউ যেন কথা বলছিল। আমার ভয় হলো। তখন আমি সমস্তই বুঝতে পারছি। আমার মনে হয় তখন তারা রাধামাধব বাবুকে আহত অবস্থায় দেখে ওই প্রকার করছিল। তখন তো এ কথা জানতাম না। আমি দাগি আসামি। আমার ভয় হলো। তারপর বিছানার চাদর দুটোর সাহায্যে জানলা দিয়ে ঘর থেকে আমি পালিয়ে গেলাম। অতিনাথের কথাগুলো সত্যি বলেই মনে হলো। আমিও আগে এই প্রকারই অনুমান করেছিলাম, কিন্তু আজ কয়েকটা কারণে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিলাম। প্রথমত, তারই ছোড়ার আঘাতেই রাধামাধব বাবুর মৃত্যু হয়েছে। দ্বিতীয়ত, তিনি যেভাবে অদ্ভুত উপায়ে বাড়ি থেকে পালিয়েছিলেন তা বড়ই সন্দেহজনক। বিশেষ করে যখন তিনি হত্যা করার অভিপ্রায়ে সেই মেয়েটিকে ছোড়ার আঘাত করেছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা মোটেও অন্যায় হয়নি, এবং যতদিন না বিচার শেষ হয় ততদিন তাকে মুক্ত করা অসম্ভব। এরকম চিন্তা করে আমি যখন সেখান থেকে বিদায় নেব, সেই সময় অতিনাথ আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি যখন এই বিষয়ে নির্দোষ, তবে আমায় কেন মুক্তি দিচ্ছেন না? আপনি যে অন্যায় সন্দেহ করে আমায় গ্রেপ্তার করেছেন তা তো তখন থেকে বেশ বুঝতে পারছেন। আমি গম্ভীরভাবে বললাম, মুক্তির কথা ছেড়ে দিন। রাধামাধব বাবুর হত্যাকাণ্ডে লিপ্ত না থাকলেও আপনি যখন সেই মেয়েটিকে হত্যা করার অভিপ্রায়ে ছোড়া মেরেছিলেন, তখন আমি কেমন করে আপনার মুক্তির বিষয়ে প্রতিশ্রুতি দেব? আমার কথায় অতিনাথ একেবারে হতাশ হয়ে পড়লেন। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথাই বার হলো না। পরে অতি মৃদুস্বরে বললেন, আপনি তো সে কথা কারোর কাছে প্রকাশ করবেন না বলে অঙ্গীকার করেছিলেন। তবে আপনারা পুলিশের লোক, আপনাদের কথায় বিশ্বাস করা মূর্খের কাজ। পুলিশের লোক বলে কি আমাদের কথা ঠিক নেই? যে কথা বলেছি তার আর অন্যথা হবে না। আমার দ্বারা আপনার কোনো অপকার হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যতদিন না রাধামাধব বাবুর প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারছি ততদিন আপনি মুক্তি পাবেন না। কারণ তা হলে অপর আসামি সত্যেন্দ্রনাথও মুক্তি পেতে পারবেন। আমি জানি তিনি সম্পূর্ণ নির্দোষ। যদি তার নির্দোষিতা সম্বন্ধে আপনি নিশ্চিত হয়ে থাকেন, তবে তাকে গ্রেপ্তার করলেন কেন? সে সময় আমি উপস্থিত থাকলে এ কাজ হতো না। স্থানীয় থানার দারোগাবাবু তাকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করেছেন। যতক্ষণ না তিনি মুক্ত হন ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারছি না। বেলা 9টার সময় থানায় ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর গভীর চিন্তায় নিমগ্ন হলাম। ভাবলাম 3 জনের ওপর সন্দেহ করা যেতে পারে। প্রথম সত্যেন্দ্রনাথ, দ্বিতীয় অতিনাথ এবং তৃতীয় রাধামাধব বাবুর শ্যালিকা। সত্যেন্দ্রনাথকে নির্দোষ বলে আমার ধারণা হয়েছিল। অতিনাথের কথা শুনে তাকেও এই ব্যাপারে নিরাপরাধ বলেই মনে হচ্ছে। আর কর্তার শ্যালিকা, তিনি যখন কর্তার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন তার উপর সন্দেহ করা একেবারেই অন্যায়। তবে দোষী কে? বাড়িতে পুরুষ মানুষের মধ্যে রাধামাধব বাবুর 2 ভাইপো এবং অতিনাথ। 3 জনের মধ্যে 2 জনকে নির্দোষ বলেই মনে হয়। অপর ব্যক্তি নগেন্দ্রনাথ সেই রাতে বাড়িতেই ছিলেন না, সুতরাং তার ওপর কোনোভাবেই সন্দেহ করা যায় না। বাড়ির দাসদাসী সবাই কর্তার এত অনুগত যে তাদের দ্বারা এ কাজ কখনো সম্ভব নয়। তবে কে রাধামাধব বাবুকে হত্যা করল? এরকম চিন্তা করে আমি হঠাৎ উঠে দাঁড়ালাম এবং একখানা ভাড়াটে গাড়িতে উঠে দ্রুত রাধামাধব বাবুর বাড়িতে গেলাম। যে ঘরে মেজবাবু খুন হয়েছিলেন সেই ঘর থেকে তার মৃতদেহ বার করার পর ঘরটা তালাবন্ধ করে রেখেছিলাম, পাছে আমার অজান্তে সেই ঘরে অন্য কোনো লোক প্রবেশ করে এই ভয়ে ঘরের চাবিটা নিজের কাছেই রেখেছিলাম। বাড়িতে পৌঁছানো মাত্রই হরিদাস অনেক কথা জিজ্ঞাসা করল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার একটি প্রশ্নেরও উত্তর দিলাম না। হরিদাস অত্যন্ত দুঃখিত হলো বটে, কিন্তু কোনো কথা বলার সাহস করল না। আগেই বলা হয়েছে রাধামাধব বাবুর ঘরের চাবি আমার কাছেই ছিল।
সেই চাবির সাহায্যে আমি ঘরটি খুলে ফেললাম। হরিদাস আমার সাথে প্রবেশ করছিল, কিন্তু আমি নিষেধ করলাম। সে অপ্রস্তুত হয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে প্রবেশ করে আমি ঘরের মেঝেটা তন্ন তন্ন করে পরীক্ষা করলাম। তখন সেখানে যা কিছু নিদর্শন পেলাম সবই সংগ্রহ করলাম। মেজবাবুর ঘর পরীক্ষা করে বাড়ির অন্যান্য ঘরগুলো ভালোভাবে পরীক্ষা করলাম। পরে হরিদাসের কাছে বিদায় নিয়ে একেবারে রাধামাধব বাবুর উকিলের সাথে দেখা করলাম। সৌভাগ্যবশত তার সাথে আমার বিশেষ আলাপ ছিল। জিজ্ঞাসা করে জানলাম রাধামাধব বাবু নগেন্দ্রনাথকেই অত্যন্ত ভালোবাসতেন। তিনি যেই শেষ উইল করে গিয়েছেন তাতে নগেন্দ্রনাথকে তার সমুদয় সম্পত্তির 12 আনা এবং সত্যেন্দ্রনাথকে 4 আনা দিয়েছেন। আরও শুনলাম সত্যেন্দ্রনাথ অত্যন্ত অমিতব্যয়ী। তিনি ইতিমধ্যে অনেক টাকা ধার করেছেন। এই সকল সংবাদ শুনে আমি স্তম্ভিত হলাম। আমার মনে এক নতুন সন্দেহ জন্মালো। কিছুক্ষণ পরে আমি উকিলবাবুর কাছ থেকে বিদায় নিলাম। থানায় ফিরে আমি কিছুক্ষণ চিন্তা করলাম। এতক্ষণ যা সন্দেহ করেছিলাম তাই সত্য বলে মনে হলো। তখন আর দেরি না করে একজন কনস্টেবলকে ডাকলাম এবং একখানা চিঠি নিয়ে তার হাতে দিয়ে নগেন্দ্রনাথকে দেওয়ার আদেশ করলাম। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। গাঢ় অন্ধকার ক্রমশ পুরো পৃথিবীকে গ্রাস করছে। পাখিরা একে একে বাসায় ফিরে গিয়েছে। কেবল পেঁচা এবং নিশাচর পাখিরা অন্ধকার দেখে মনের আনন্দে চারিদিকে খাবার খুঁজে বেড়াচ্ছে। ঘরে ঘরে প্রদীপ জ্বলছে। কৃষ্ণপক্ষ চাঁদ তখনও ওঠেনি। ক্ষুদ্র তারাগুলো চাঁদকে দেখতে না পেয়েই যেন নিজের নিজের রূপের জ্যোতি দেখাচ্ছে। আমি একটা নির্জন কক্ষে বসে নগেন্দ্রনাথের অপেক্ষা করতে লাগলাম। রাত ঠিক 8টার সময় একজন কনস্টেবল এসে খবর দিল নগেন্দ্রনাথ এসেছেন। আমি তাকে আমার কাছে আনতে বলে কনস্টেবলকে বিদায় দিলাম। কিছুক্ষণ পরেই নগেন্দ্রনাথ সেই ঘরে প্রবেশ করলেন। আমি অত্যন্ত সমাদরে তাকে অভ্যর্থনা করে সামনে বসতে অনুরোধ করলাম। নগেন্দ্রনাথ আমার অনুরোধ রক্ষা করলে আমি উঠে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বিশ্রাম করার পর আমি নগেন্দ্রনাথকে বললাম, এতকাল পরে প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করতে সমর্থ হলাম। নগেন্দ্রনাথ যেন আনন্দিত হলেন। তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, মহাশয়, তবে কি অতিনাথই প্রকৃত হত্যাকারী? আগে না, তিনিও সম্পূর্ণ নির্দোষ। তবে তবে দোষী কে? সে কথা পরে বলছি। আগে কেমন করে তাকে হত্যাকারী হিসেবে স্থির করলাম তাই বলছি। নগেন্দ্রনাথ ক্রমশ যেন মলিন হতে লাগলেন। আমার কথায় তিনি কোনো উত্তর করলেন না। আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম, যখন আমি মেজবাবুর ঘরটি পরীক্ষা করি তখন আমি সেই ঘরের মেঝের ওপর লাল সুরকির গুঁড়ো দেখতে পাই। আমি সেই সুরকির গুঁড়োগুলো তুলে নিই। আপনি জানেন, আমি অতিনাথকেই দোষী বলে মনে করেছিলাম, কিন্তু যখন তার ঘর পরীক্ষা করি তখন সেই ঘরের মেঝেতে ওই প্রকার লাল গুঁড়ো দেখতে পাইনি। তখন আমার খটকা লাগলো। ভাবলাম, মেজবাবুর ঘরে এই গুঁড়ো কেমন করে এলো? আমি ভাবতে লাগলাম। কিছুক্ষণ পরে বুঝলাম যে ব্যক্তি এই গুঁড়ো ঘরে এনেছে সেই প্রকৃত হত্যাকারী। তারপর সমস্ত ঘরগুলি পরীক্ষা করলাম এবং কোথার থেকে কেমন করে এই লাল গুঁড়ো মেজবাবুর ঘরে গেল তাও জানতে পারলাম। আমার কথায় নগেন্দ্রনাথ আরও মলিন হয়ে পড়লেন, কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছেন না দেখে পুনরায় বললাম, মেজবাবুর শেষ উইল দেখে জানতে পারলাম যে তাঁর মৃত্যুর পর আপনিই সমস্ত বিষয়ের 12 আনা পাবেন। আরও অনুসন্ধান করে বুঝলাম ইতিমধ্যে আপনি দেনাদার হয়ে পড়েছেন। আপনার অনেক টাকা দেনা দাঁড়িয়েছে এবং পাওনাদাররা টাকার জন্য আপনাকে উত্ত্যক্ত করছে। এই সকল সংবাদ জানতে পেরে আপনার ওপরই আমার সন্দেহ হলো, কিন্তু তখনই মনে হলো আপনি সেই রাতে তো বাড়িতেই ছিলেন না। আমি বিষম দোটানায় পড়ে গেলাম। আমার শেষ কথা শুনে নগেন্দ্রনাথ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মুখ যেন উজ্জ্বল হলো, কিন্তু তিনি কোনো কথাই বললেন না। তাকে নীরব দেখে আমি পুনরায় বললাম, আপনি সেদিন বেলা 2টোর সময় দেহাটি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন বটে, কিন্তু তখন দেহাটি যাননি।
দিনের বেলা কোথাও কাটিয়ে অনেক রাতে আবার ওই বাড়িতেই ফিরে এসেছিলেন এবং কোনো নির্জন স্থানে লুকিয়ে সুযোগ খুঁজছিলেন। এই কথা শেষ হতে না হতেই নগেন্দ্রনাথ হঠাৎ দাঁড়িয়ে উঠলেন এবং যেমনি দরজার দিকে যেতে চাইলেন অমনি পড়ে গেলেন। আমি তখনই তাকে ধরলাম বটে, কিন্তু তিনি তখন অচেতন হয়ে পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে নগেন্দ্রনাথের জ্ঞান ফিরল। অতি কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি মানুষ না দেবতা বলুন তো? যে কৌশল অবলম্বন করে আমি এ কাজ শেষ করেছি তা সহজে কেউ ব্যর্থ করতে পারবে না, এটাই আমার ধারণা ছিল। আর আপনাকে কোনো কথা বলতে হবে না, আমি সমস্তটাই বুঝেছি। যখন ঈশ্বর প্রতিকূল হন তখন মানুষ আর কিছুতেই রক্ষা পায় না। অতিনাথ যখন সে রাতে দ্রুত বেগে বাড়ির ভেতর প্রবেশ করেছিলেন তখন তিনি পড়ে যান। সৌভাগ্যবশত সেখানেই তার ছোরাটিও পড়ে যায়। আমার হাতে অস্ত্র ছিল না, কি উপায় হাসিল করব তাই ভাবছিলাম। ব্যাস, তখনই ভগবান পথটা দেখিয়ে দিলেন। আমি তখনই সেই ছোরা তুলে নিলাম আর কাজ শেষ করে সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে পেলাম। পরে একেবারে গঙ্গার ঘাটে গিয়ে নৌকা যোগে দেহটির যাত্রা করলাম। এই বলে নগেন্দ্রনাথ নিস্তব্ধ হলেন। তার দুই চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কেন এ কাজ করলাম বুঝতে পারি না। জ্যাঠামশাই আমাকে অত্যন্ত ভালোবাসতেন, যখন যা চেয়েছি তাই পেয়েছি। কেন আমি তাকে হত্যা করলাম? যে রাতে এ কাজ করেছি সেই রাত থেকে আমার মনে সুখ নেই, চোখে ঘুম নেই, সব সময় আমি শঙ্কিত। হেরব জীবন ভার বহন করার চেয়ে যদি শীঘ্রই আমার ফাঁসি হয় তার উপায় করে দিন। এই বলে নগেন্দ্রনাথ আমার পদতলে পড়ে বালকের মতো কাঁদতে লাগলেন। পুলিশের কাজ করে আমার হৃদয় কঠিন হয়েছে সত্যি, কিন্তু নগেন্দ্রনাথকে আন্তরিক অনুতপ্ত দেখে আমি নিজেও চোখের জল রোধ করতে পারলাম না। আমার কেমন যেন দয়া হলো। আমি নগেন্দ্রনাথের মন পরীক্ষার জন্য বললাম, আর যদি আপনাকে গ্রেপ্তার না করি? হাত জোর করে অতি বিনীতভাবে তিনি উত্তর করলেন, আর আমায় লোভ দেখাবেন না দারোগাবাবু। আমার আর এক মিনিটও বাঁচতে ইচ্ছা করে না। যতক্ষণ না আমার ফাঁসি হচ্ছে, যতক্ষণ না আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারবো না। আপনি যত দ্রুত পারেন আমার ফাঁসির ব্যবস্থা করে দিন। এ আমার শেষ ইচ্ছা, এ আমার জ্যান্ত মরা। হ্যাঁ, এটাই আমার প্রায়শ্চিত্ত। আমি আন্তরিক দুঃখিত হলাম। পরে বললাম, একখানা কাগজে সকল কথা একজন অনারেবল ম্যাজিস্ট্রেটের সামনে লিখে স্বাক্ষর করে দিন, তাহলে কেউ আর আপনাকে উত্ত্যক্ত করতে পারবে না। এই বলে আমি ঘরের দরজা খুললাম এবং তাকে তৎক্ষণাৎ একজন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলাম এবং নগেন্দ্রনাথকে তার সামনে রেখে আমি বাইরে বেরিয়ে আসলাম। নগেন্দ্রনাথ আমার আদেশ মতো কাজ করলেন। সমস্ত কথা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে লিখিয়ে দিলেন। আমি সেই দোষ স্বীকারপত্র নিয়ে তাকে গ্রেপ্তার করলাম। পরের দিন সকালে সকলেই জানতে পারল নগেন্দ্রনাথই রাধামাধববাবুকে হত্যা করেছেন। সত্যেন্দ্রনাথ এবং অতিনাথ মুক্তি পেলেন। সত্যেন্দ্রনাথ আমার কাছে চিরকৃতজ্ঞ রইলেন। আমি তাকে অতিনাথ এবং কুসুমের কথা প্রকাশ করলাম। সব কথা শুনে তিনি স্তম্ভিত হলেন এবং বাড়িতে ফিরে প্রথমেই সেই দুষ্টা মেয়েটিকে বিদায় করে দিলেন। হরিদাস এবং বাড়ির অন্যান্য দাসদাসীরা যখন জানতে পারল যে সে মেজবাবুর শালী নয়, কেবল কৌশল করে এতকাল সে বাড়িতে গিন্নির মতো বাস করছিল, তখন তারাও তাকে নানা প্রকারে অপমানিত করে বাড়ি থেকে বার করে দিল। সরজুবালা স্বামীকে ফিরে পেয়ে পরম সন্তুষ্ট হল এবং আমার কাছে আজীবন কৃতজ্ঞ হয়ে রইল। নগেন্দ্রনাথকে বেশি দিন হাজতে থাকতে হয়নি, শীঘ্রই বিচার হয়ে গেল। নগেন্দ্রনাথ আগেই সমস্ত স্বীকার করেছিলেন। বিচারে তার ফাঁসি হয়ে গেল। তিনি মরে গিয়ে মুক্তি পেলেন। অতিনাথ এবং কুসুম দুজনেই জেলের আসামি। আমি ইচ্ছে করলে উভয়কেই পুনরায় কারাগারে পাঠাতে পারতাম, কিন্তু যেহেতু অতিনাথকে কথা দিয়েছি এবং যেহেতু তাদের বন্দি করার কোনো আদেশ পাইনি, তাই তাদের কোনো কষ্ট দিতে ইচ্ছে হলো না।
বিচারের পর তারা যে কোথায় গেলেন তার আর সন্ধান পেলাম না।